বন্ধুরা WBCS অ্যান্ড PSC কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং PSC মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার স্ট্যাটিক জিকের প্রিভিয়াস ইয়ার স্ট্যাটিক জিকের সেট নাম্বার 11টা নিয়ে এসেছি এবং এটাই কিন্তু স্ট্যাটিক জিকের শেষ সেট। আর আজকের সেটটা আপলোড হয়ে গেলে তোমাদের মিসলেনিয়াসের সমস্ত PSC যে PYQ সেটগুলো আছে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সব সেটগুলো কিন্তু আমি আপলোড করে দিলাম, তোমরা ভালো করে দেখে নিও। মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, জেনারেল সায়েন্সের সব কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আপলোড করে দিয়েছে। আর আজকের স্ট্যাটিক জিকের সেটটা আপলোড করা হলে তোমাদের 5টা সমস্ত বিষয় কিন্তু আপলোড করা হয়ে যাবে। আর ভিডিওটা আমি কালকেই ছাড়তাম, কিন্তু গণেশ পুজোর জন্য এত মাইক চলছিল, ওই জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি। এই রাত্রি 2টোর সময় তোমাদের জন্য আমি ভিডিওটা করছি, তোমরা কালকে দুপুরবেলার দিকে পেয়ে যাবে ভিডিওটা। তো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে ডিসলাইক করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা। চলো বন্ধুরা, আজকে ক্লাসে শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন, অলিম্পিকে প্রথম মহিলা যিনি ভারতীয় পদক বিজেতার নাম কি? মানে অলিম্পিকে প্রথম কোন মহিলা ইন্ডিভিজুয়ালি ভারতে পদক পেয়েছিল আর কি। এর সম্বন্ধে আমি আগে নোট দিয়েছিলাম, তাই জন্য যে অপশান দিইনি, ডাইরেক্ট দিয়ে দিয়েছি কর্ণম মালেশ্বরী, যিনি অন্ধ্রপ্রদেশের একজন বাসিন্দা। আর উনি কিন্তু ওয়েট লিফটিং বিভাগে বা ভারোত্তোলন বিভাগে কিন্তু উনি ব্রোঞ্জ পেয়েছিলেন 2000 সিডনি অলিম্পিক, যা মানে সিডনিতে যেন অস্ট্রেলিয়া অবস্থিত। তাহলে প্রথম কোন মহিলা ভারতীয় পদক প্রথম কোন মহিলা অলিম্পিকে পদক পেয়েছিল? সঠিক উত্তর হবে মালেশ্বরী, কর্ণম মালেশ্বরী। আর কোন অলিম্পিকে পেয়েছিল এটাও খুব মুখস্থ রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। 2000 সালে সিডনি অলিম্পিকে, আর সিডনিতে অস্ট্রেলিয়াতে অবস্থিত জানো। আর কী বিভাগে পেয়েছিল? ভারোত্তোলন বা ওয়েট লিফটিং বিভাগে, আর ব্রোঞ্জ জিতেছিলেন উনি। এই খেলাটা আমরা লাইভ দেখেছিলাম, তখন আমরা স্কুলে পড়তাম, তখন দেখেছিলাম এই খেলাটা লাইভ। ফেসবুকের প্রতিষ্ঠাতাকে মিসলেনিয়াস 2013? অপশান 1 বিল গেটস, অপশান 2 মার্ক জুকেরবার্গ, অপশান 3 স্টিভ জবস, অপশান 4 নারায়ণ মূর্তি। সকলেই জানো এটা, সঠিক উত্তর হবে মার্ক জুকেরবার্গ। তাহলে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। বাকিগুলো জেনে নেওয়া যাক। বিল গেটস হচ্ছে মাইক্রোসফটের কো ফাউন্ডার, আর স্টিভ জবস হচ্ছে অ্যাপেলের কো ফাউন্ডার, আর নারায়ণ মূর্তি হচ্ছে ইনফোসিসের কো ফাউন্ডার। তা তোমরা এগুলো ভালো করে মুখস্থ করে নিও, কিন্তু আসতেই পারে। এগুলো প্রতিষ্ঠাতা বললে এটাই সঠিক উত্তর হবে। নারায়ণ মূর্তি হচ্ছে ইনফোসিস, স্টিভ জবস অ্যাপেল, আর বিল গেটস হচ্ছে মাইক্রোসফট। ভালো করে মুখস্থ করে নিও। কোন দেশ 1993 সালের প্লেন দুর্ঘটনায় তাদের 30 জন ফুটবলারকে ও কর্মকর্তাকে হারায়? মিসলেনিয়াস 2013? অপশান 1 রাশিয়া, ভেনেজুয়েলা, জাম্বিয়া, সোমালিয়া। মানে ধরো এইরকম প্লেন দুর্ঘটনায় ফুটবলারদের দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু ঘটেছে, এরকম অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু এখানে যেটা জানতে চেয়েছে 1993 সালে, এটা সঠিক উত্তর হবে জাম্বিয়া। ঠিক আছে বন্ধুরা, যাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 93 সালে প্লেন দুর্ঘটনায় তাদের 30 জন ফুটবলার ও কর্মকর্তাকে হারিয়েছিল। আর এই সম্বন্ধে তোমাদের নোট দিয়ে রাখি, আমি ভূগোলে দিয়েছিলাম। মানে এইটা প্রশ্নটা আসে যে জাম্বিয়া আগে কি নাম ছিল জাম্বিয়ার? উত্তর রোডেশিয়া। এটা কিন্তু আসে, রোডেশিয়া দুটো ছিল, উত্তর রোডেশিয়া ও দক্ষিণ রোডেশিয়া। তখন ওই জানতে চাওয়া হয় যে উত্তর রোডেশিয়ার বর্তমান নাম কি? জাম্বিয়া। আর দক্ষিণ রোডেশিয়ার বর্তমান নাম হচ্ছে জিম্বাবুয়ে। কিংবা উল্টোভাবেও জিজ্ঞেস করতে পারে যে জিম্বাবুয়ের পূর্ববর্তী নাম কি? 4টে অপশান দিল, কিংবা জাম্বিয়ার পূর্ববর্তী নাম কি? একদম জলের মতো মুখস্থ করে রেখো, এইগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আর মিসলেনিয়াসেই কিন্তু এগুলো এসেছিল। আচ্ছা, পরের প্রশ্ন ডাইরেক্ট চলে এসছে। বর্তমানে সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? টোকিও, মেলবোর্ন, জুরিক, ওয়াশিংটন। আচ্ছা, এখানে আমার বানানটা ভুল হয়েছে, ওটা হচ্ছে ব্যয়বহুল শহর। ঠিক আছে বন্ধুরা, এক মিনিট বন্ধুরা, বর্তমানে সবচেয়ে এক্সপেন্সিভ সিটি আর কি, ব্যয়বহুল, ওটা কিন্তু ব্যয়বহুল, আমার বানানটা ভুল হয়েছে, বয়জপালা হবে ওটা। সঠিক উত্তর হচ্ছে জুরিক, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। মানে এখানে যে কটা অপশান আছে তার ভেতরে সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে জুরিক, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। তাহলে বর্তমানে সবচেয়ে ব্যয়বহুল সিটি বা এক্সপেন্সিভ সিটি এই অপশানগুলোর মধ্যে জুরিক, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। এছাড়াও সিঙ্গাপুর সিটিও খুব এক্সপেন্সিভ সিটি, 1 নম্বরে আছে যতদূর সম্ভব। হংকং আছে 2 নম্বরে, আর জুরিক মনে হয় 3 নম্বরে আছে। সবথেকে এক্সপেন্সিভ সিটি যদি সিঙ্গাপুর থাকে তাহলে সিঙ্গাপুর অপশানে দেবে, সিঙ্গাপুর সিটি বলে। সিঙ্গাপুর একটা স্পেসিফিক্যালি জায়গা আছে, সিঙ্গাপুর একটা দেশ, তার ভিতরে সিঙ্গাপুর সিটি বলে একটা জায়গা আছে। আর সেটাই সবথেকে মনে পড়ছে আমার, ওটাই একদম সবথেকে এক্সপেন্সিভ সিটি বর্তমানে। তারপরে মনে হয় হংকং, আর তারপরে মনে হয় হচ্ছে এই 3 নম্বরে আছে জুরিক। আর এইখানে যে অপশানগুলো ছিল তার ভিতরে সঠিক উত্তর জুরিক, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। আচ্ছা, মুসলিম ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক সংগঠন? তিউনিসিয়া, মিশর। আচ্ছা, বানানটা ভুল হয়েছে বন্ধুরা, খুব অনেক প্রশ্ন ছিল, প্রায় 75-76টা প্রশ্ন, ওই জন্য একটুখানি ভুলভ্রান্তি হবে, ক্ষমা করে দিও। লিবিয়া, সৌদি আরব। সঠিক উত্তর হচ্ছে মিশর। তাহলে মুসলিম ব্রাদারহুড কোন দেশের একটা রাজনৈতিক সংগঠন? মিশর, যেটা ইজিপ্ট নামেও পরিচিত। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, 2026 শীতকালীন অলিম্পিকের আসর কোন দেশে বসবে? মিসলেনিয়াস 2013?
অপশান সেটা এই সম্বন্ধে আগে নোট দিয়েছিলাম, আমি আরেকবার এখানে দিয়ে দিয়েছি। আবার ওইটা একটু ভুল হয়েছিল, ওটা আমি আবার কমেন্ট বক্সেও লিখে দিয়েছিলাম। তা 2026 সালের শীতকালীন অলিম্পিক বসছে মিলান ও কটিনাতে, মানে যেটা তোমরা ইতালিটাই মনে রাখবে। আর যদি স্পেসিফিক্যালি মিলান দিয়ে দেয়, মিলান ও কটিনা মনে রেখো, মিলান ও কটিনা দুটো শহরে বসছে 2026 শীতকালীন অলিম্পিক। বর্তমানে তো 2024-এর আমাদের অলিম্পিক হলো, মানে যখন সামার অলিম্পিক হয়, মানে বর্তমানে ক্রীড়াসূচি অনুযায়ী যখন সামার অলিম্পিক হয় মনে রাখবে তার 2 বছর পর কিন্তু শীতকালীন অলিম্পিক হয়। প্রথমে সামার অলিম্পিক হলো, তার 2 বছর পর কিন্তু উইন্টার অলিম্পিক হবে। মানে 2024-এ প্যারিস অলিম্পিক হলো, এবার 2026-এ কিন্তু তোমার এই উইন্টার অলিম্পিক হবে। আবার 2022-এ কিন্তু চীনেতে উইন্টার অলিম্পিক হয়েছিল। আবার 2020-তে তো জানো যেটা 21-এ হয়েছিল করোনার জন্য পিছিয়ে, সেখানে সামার অলিম্পিকটা টোকিও জাপানে হয়েছিল। ঠিক আছে বন্ধুরা। আর প্রথম এটা ভালো করে মুখস্থ করে নিও, প্রথম শীতকালীন অলিম্পিকের আসর কোথায় বসেছিল, মানে আধুনিক অলিম্পিক, মানে যেটা অলিম্পিক বলতে বেশিরভাগ লোকই সামার অলিম্পিকই জানতো। তখন সামার আর উইন্টার এরমভাবে আলাদা করা ছিল না। আর মানে উইন্টার অলিম্পিক্সের অনেক গেমই কিন্তু যেগুলো আর কি মানে শীতের ওয়েদারটা লাগে, মানে কোল্ড এনভায়রনমেন্ট লাগে, এই খেলাগুলো কিন্তু শীতকালীন অলিম্পিকে হয়। যেমন ধরো স্কেটিং, তারপরে আইস হকি, আরও এরকম খেলা আছে তোমরা দেখে নিও। এই খেলাগুলো কিন্তু সামার অলিম্পিকেই হতো, কিন্তু অসুবিধা হতো বলেই ওটা আলাদা করে দিয়েছে। তাহলে প্রথম আধুনিক অলিম্পিক তো জানো 1896 সালে বসেছিল গ্রীসে। আর এটা ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম উইন্টার অলিম্পিক কত সালে হয়েছিল? 1924 সালে। তার আসরটা কোথায় বসেছিল? ফ্রান্সে। তাহলে প্রথম উইন্টার অলিম্পিকের আসর কোথায় বসেছিল? ফ্রান্সে 1924 সালে। ঠিক আছে বন্ধুরা, এই অলিম্পিক সম্বন্ধে আমি প্রচুর শর্টস ছেড়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে প্রথম শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিকের আসর বসেছিল ফ্রান্সে 1924 সালে। ভালো করে মুখস্থ করে নিও। বিশ্ব দাবা প্রতিযোগিতা 2023 সালে কে বিজয়ী হন? মানে ওখানে 2013-এর এগেনস্টে দিয়েছিল, ওটা তো আর দেওয়ার কোনো মানে নেই, আমি ডাইরেক্ট উত্তরটা দিয়ে রেখেছি। বিশ্ব দাবা প্রতিযোগিতা 2023 সালে বিজয়ী হন ডিং লিডেন, যিনি বর্তমানে তিনি কোথাকার বাসিন্দা? চীনের বাসিন্দা। 2024-এরটা এখনও হয়নি, ওটা দেরি আছে। ভারতেরই একজন দাবারও কিন্তু ওনাকে চ্যালেঞ্জ করেছেন, যতদূর আমি জানি। নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছেন না। একজন খুব নবীন ব্রিলিয়ান্ট একজন গ্র্যান্ড মাস্টার, ওনাকে চ্যালেঞ্জ করেছেন ডিং লিডেনকে। তাহলে হয়তো 2024 সালে আশা করি ভারতের যিনি চ্যালেঞ্জ করেছেন উনিই জিতবেন। তাহলে 2023 সালে ডিং লিডেন সঠিক উত্তর হবে। প্যারাডাইস রিগেন্ডের রচয়িতা হলেন মিসেলিয়া 2013। অপশান 1 ওয়ার্ডসওয়ার্থ, অপশান 2 কোলেরিজ, অপশান 3 শেক্সপিয়ার, অপশান 4 মিল্টন। সঠিক উত্তর হচ্ছে জন মিল্টন। ঠিক আছে বন্ধুরা, প্যারাডাইস রিগেন্ডের রচয়িতাকে জন মিল্টন, যিনি ইংল্যান্ডের বাসিন্দা। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। আগুন পাখির লেখককে? মিসেলিয়া 2013। হাসান আজিজুল হক, জাহানারা ইমাম, দেবেশ রায়, সঙ্গ ঘোষ। সঠিক উত্তর হচ্ছে হাসান আজিজুল হক। আগুন পাখির লেখককে? সঠিক উত্তর হবে হাসান আজিজুল হক। এই প্রশ্নটা কিন্তু পিএসসির প্রচুর পরীক্ষায় রিপিট হয়, খুব ভালো করে এটা মনে রেখো। হাসান আজিজুল হক, যে না আগুন পাখির লেখককে? লেখক হচ্ছে হাসান আজিজুল হক। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। প্রথম কোন ভারতীয় সাঁতারু ইংলিশ চ্যানেল পার হন? প্রথম কোন ভারতীয় সাঁতারু ইংলিশ চ্যানেল পার হন? মিসেলিয়া 2013। আরতি সাহা, ব্রজেন দাস, মিহির সেন, অভিজিৎ রাও। সঠিক উত্তর হচ্ছে মিহির সেন, যিনি 1958 সালের 27শে সেপ্টেম্বর কিন্তু ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন, মানে অ্যাজ এ ইন্ডিয়ান। আর যদি কোনোদিন প্রশ্নে আসে যে প্রথম দক্ষিণ এশীয় হিসাবে কে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন, ব্রজেন দাস। তিনিও একজন বাঙালি, কিন্তু তিনি তখন যখন পার হয়েছিলেন ইংলিশ চ্যানেলটা, তিনি আগস্ট মাসে পার হয়েছিলেন। দেখো ডেটটা 18ই আগস্ট। আর মিহির সেন পার হয়েছিলেন 27শে সেপ্টেম্বর, তার 39 দিন পর। তাহলে ব্রজেন দাস কিন্তু তৎকালীন পাকিস্তানের বাসিন্দা ছিল, মানে 1958 সালে তো বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়নি, তোমরা জানো 71 সালে আলাদা হয়েছে। তা তখন কিন্তু ব্রজেন দাস অ্যাজ এ পাকিস্তানি নাগরিক হিসাবে প্রথম পাকিস্তানি নাগরিক এবং প্রথম দক্ষিণ এশীয় হিসাবে কিন্তু ইংলিশ চ্যানেল পার করেছিল। এটা এই প্রশ্নটা কিন্তু আসতে পারে অন্যভাবে, ভালো করে মুখস্থ করে রেখো ব্রজেন দাসের নামটা। আর আরতি সাহা প্রথম ভারতীয় তথা এশিয়া মহিলা, মানে আমার এখানটাতে মানে ওটা একটু পরে হবে, ওখানে একটু পেজ দেওয়া উচিত ছিল। আরতি সাহা প্রথম ভারতীয় এবং প্রথম এশীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন 1959 সালের 29শে সেপ্টেম্বর। তাহলে কোন ভারতীয় ইংলিশ চ্যানেল পার হন? মিহির সেন 1958 সালের 27শে সেপ্টেম্বর। আর আরতি সাহা পার হন প্রথম ভারতীয় তথা প্রথম এশীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন 1959 সালের 29শে সেপ্টেম্বর। মিহির সেন ও আরতি সাহার নামটা মনে রেখো, পারলে ব্রজেন দাসের যে নোটটা দিয়েছি ওটাও মনে রেখো। আরোগ্য নিকেতনের রচয়িতাকে? মিসেলিয়া 2013। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কালিদাস নাগ, গোকুল নাগ, সুবোধ ঘোষ। সঠিক উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। খুবই একটা ভালো উপন্যাস, এই নিয়ে সিনেমাও হয়েছিল বাংলাতে। বিকাশ রায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, এরা সব বিখ্যাত যে অভিনেতা, এরা কিন্তু এই সিনেমাটা অভিনয়ও করেছিলেন। এই উপন্যাস অবলম্বনে যে সিনেমা হয়েছিল, এবং এই উপন্যাস অবলম্বনে একটা সিরিয়াল হয়েছিল যেটাতে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন।
গল্প কিছু হয়তো পরিবর্তিত হয়েছিল সিনেমার ক্ষেত্রে। তার এই আরোগ্য নিকেতনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটার ঔপন্যাসিক ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, সাকিরা নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত? মিসেনিয়া 2013। খেলাধুলা, পপ সঙ্গীত, রাজনীতিক, সামাজিক কাজকর্ম। সাকিরা সম্বন্ধে বলার কিছু নেই, তোমরা জানো সাকিরা কিন্তু একজন বিশাল বড় পপ সিঙ্গার। তাহলে উনি কোথাকার বাসিন্দা ছিলেন এটা জেনে রাখো, কলম্বিয়ার বাসিন্দা, ঠিক আছে? মানে প্রাক্তন যে ফুটবলার স্পেনের পিকের কিন্তু উনি বউ ছিলেন, বর্তমানে তারপরে কিন্তু ডিভোর্স হয়ে গেছে 22 সালে। এটাও অনেক সময় আসে যে শাকিরার হাজব্যান্ড যিনি কোন খেলার সঙ্গে যুক্ত। সঠিক উত্তর হবে ফুটবল। জেরার্ড পিকে কিন্তু ওনার হাজব্যান্ড ছিলেন, যিনি স্পেনের একজন গুরুত্বপূর্ণ একজন ফুটবলার ছিলেন। 2010 সালে কিন্তু স্পেনের হয়ে ফুটবল বিশ্বকাপ জিতেছিলেন। 8 ইউরো, 12 ইউরো আর 10 কিন্তু ফুটবল বিশ্বকাপ জিতেছিলেন স্পেনের হয়ে। খুব বড় একজন ফুটবলার, বার্সেলোনাতে খেলতেন জেরার্ড পিকে। তাহলে ইনি কিন্তু সাকিরার হাজব্যান্ড ছিলেন, বর্তমানে ডিভোর্স হয়ে গেছে। আর সাকিরা হচ্ছে কলম্বিয়ার একজন নাগরিক। চলো আমরা পরের প্রশ্ন, কে নীলদর্পণ রচনা করেন? তো সকলেই জানো, আর অপশানটা দিলাম না। দীনবন্ধু মিত্র। খুব জলের মতো একটা সোজা প্রশ্ন, কে নীলদর্পণ রচনা করেন? সঠিক উত্তর হবে দীনবন্ধু মিত্র। মিসেনিয়া 2013 প্রশ্ন। চলো পরের প্রশ্ন বন্ধুরা, ফিরোজা বেগম যে বিষয়ে যুক্ত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2013 সালের প্রশ্ন। অভিনয়, নজরুল সঙ্গীত, সামাজিক কাজকর্ম, রাজনীতি। সঠিক উত্তর হচ্ছে নজরুল গীতি। ফিরোজা বেগম যে বিষয়ের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে নজরুল গীতি। আত্মঘাতী বাঙালি বইটি কে রচনা করেছেন? মিসেনিয়া 2013। অপশান 1 নীরদ সি চৌধুরী, অপশান 2 অন্নদা শঙ্কর রায়, অপশান 3 শিবনারায়ণ রায়, অপশান 4 সুকান্ত চৌধুরী। সঠিক উত্তর হচ্ছে নীরদ সি চৌধুরী বা নীরদ চন্দ্র চৌধুরী। আত্মঘাতী বাঙালি বইটি কে রচনা করেছেন? নীরদ সি চৌধুরী বা আত্মঘাতী বাঙালি বইটি কে রচনা করেছেন? নীরদ সি চৌধুরী বা নীরদ চন্দ্র চৌধুরী, একই নাম, ওইভাবে দুটোভাবেই দিতে পারে, তোমাদের আগে আমি বলে দিয়েছিলাম। নীরদচন্দ্র চৌধুরী একজন বিখ্যাত লেখক। অপরাজিতর নির্দেশককে? মিসেনিয়া 2013। মানে অপরাজিত একটা সিনেমা ছিল, তার পরিচালককে জানতে চেয়েছে। সন্দীপ রায়, সত্যজিৎ রায়, সুকুমার রায়, তপন সিনহা। সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। তোমাদের এই সম্বন্ধে বলে দিই, মানে পথের পাঁচালী তোমরা জানো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস, যেটার অবলম্বন করে 1955 সালে সত্যজিৎ রায় তার জীবনের প্রথম সিনেমা বানান পথের পাঁচালী। সেটা আবার পরে আরও দুটো পার্ট বেরিয়েছিল। প্রথমে হচ্ছে পথের পাঁচালী, তারপর বেরোয় অপরাজিত, আর তারপর বেরোয় অপুর সংসার, যেটা হচ্ছে আমাদের প্রখ্যাত বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম সিনেমা। মানে এই অপরাজিতটা সেকেন্ড পার্টে বেরোয়, আর থার্ড পার্টে বেরোয় হচ্ছে অপুর সংসার, যেটা সৌমিত্র চট্টোপাধ্যায় ও আমাদের শর্মিলা ঠাকুর কিন্তু অভিনয় করেছিলেন, আর ওটাই সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম সিনেমা ওটা। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন, ওটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়। ওই সিরিজটা মনে রাখবে, পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার যতদূর সম্ভব আমার মনে পড়ছে 1959 সাল নাগাদ রিলিজ হয়েছিল। আর এই অপরাজিতটা যতদূর আমার মনে পড়ছে 1957 সালে কি 58 সালে রিলিজ হয়েছিল। এ হন্টেড হাউসের রচনা করেছিলেন মিসেনিয়া 2013। অপশান 1 ব্রেট হার্ট, জেমস জয়েস, টমাস হার্ডি, ভার্জিনিয়া উলফ। সঠিক উত্তর হচ্ছে ভার্জিনিয়া উলফ, যিনি ইংল্যান্ডের একজন বাসিন্দা। তাহলে এ হন্টেড হাউস কে রচনা করেছিলেন? ভার্জিনিয়া উলফ। সাইলক চরিত্রটি কার সৃষ্টি? মিসেনিয়া 2013। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশানটা দিন, এটা আগে আরেকবার এসছে, প্রচুরবার এটা মিসেনিয়াসে রিপিট হয়, খুব ভালো করে মুখস্থ করে দেও। মার্চেন্ট অফ ভেনিস যে নাটক, সেটারই কিন্তু একটা চরিত্র হচ্ছে আমাদের সাইলক, ঠিক আছে? আর কার রচনা? এটা আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের রচনা। উইলিয়াম শেক্সপিয়ার তো ইংল্যান্ডেরই বাসিন্দা, তোমরা সকলেই জানো। ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতাকে? মিসেনিয়া 2013। অপশান 1 হেনরি জেমস, অপশান 2 জোসেফ কনরাড, অপশান 2 ডস্টয়েভস্কি, অপশান 4 বরিস পাস্টেরনাক। সঠিক উত্তর হচ্ছে ডস্টয়েভস্কি, মানে তার পুরো নাম হচ্ছে ফিওডর ডস্টয়েভস্কি, যিনি রাশিয়ার বাসিন্দা ছিলেন। তাহলে ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা কে? ফিওডর ডস্টয়েভস্কি, যিনি কোথাকার বাসিন্দা? রাশিয়ার বাসিন্দা। কোন ভারতীয় সর্বপ্রথম ফর্মুলা 1 গাড়ি চালান? মিসেনিয়া 2013। আমি আগের দিন এই প্রশ্নটা সম্বন্ধে বলেছি, তাহলে এটার অপশান দিইনি। সঠিক উত্তর হবে নারায়ণ কার্তিকেন, ঠিক আছে বন্ধুরা, যিনি তামিলনাড়ুর বাসিন্দা। উনি একমাত্র ভারতীয় যিনি ফর্মুলা 1-এ কিন্তু চান্স পেয়েছিলেন। সঠিক উত্তর হবে নারায়ণ কার্তিকেন, খুবই একজন ফেমাস ব্যক্তিত্ব। এগুলির মধ্যে কোনটি বেমানান? মিসেনিয়া 2013। মোহিনীআট্টম কেরালা, ছৌ পুরুলিয়া, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ডান্ডিয়া রাজস্থান। মানে কোনটা বেমানান, মানে নাচটা কোন নাচটার সাথে রাজ্যটা মিলছে না। সঠিক উত্তর হবে, বুঝতেই পারছো, ডান্ডিয়াটা রাজস্থানের সঙ্গে পড়ে না, ডান্ডিয়া গুজরাট। মোহিনীআট্টম কেরালা, ঠিক আছে, ছৌ পুরুলিয়ার সঙ্গে যুক্ত, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ বহুবার এসছে। আর ডান্ডিয়াটা কোন রাজ্যের সাথে যুক্ত নৃত্যশৈলী? কোন রাজ্যের নৃত্যশৈলী? এটা গুজরাট রাজ্যের নৃত্যশৈলী। চলো বন্ধুরা পরের প্রশ্ন, গডফাদারের লেখক? মিসেনিয়া 2013। অপশান 1 VS নৈপাল, অপশান 2 গুন্টার গ্র্যাস, অপশান 3 মারিও পুজো, অপশান 4 এরিক সিগাল। সঠিক উত্তর হচ্ছে মারিও পুজো, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তাহলে গডফাদারের লেখককে? মারিও পুজো, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। সরি বন্ধুরা,
আচ্ছা, সৈয়দ মুস্তাফা, এখানে ডাইরেক্ট অপশানগুলো চলে এসছে। সৈয়দ মুস্তাফা সিরাজ কর্তৃক সৃষ্ট গোয়েন্দা চরিত্র। অপশান 1 কাকাবাবু, কর্নেল, কিকিরা, ভাদুরী মশাই। সঠিক উত্তর হচ্ছে, তোমরা জানো, অনেক অডিও স্টোরিও শুনেছো তোমরা। আর সৈয়দ মুস্তাফা সিরাজ তো জানো, প্রচুর গল্প তোমরা পড়েছো, একজন বিখ্যাত লেখক। তাহলে সৈয়দ মুস্তাফা সিরাজ কর্তৃক তিনি যে গোয়েন্দা চরিত্রটা সৃষ্টি করেছিলেন তার নাম হচ্ছে কর্নেল। যেমন সত্যজিৎ রায় সৃষ্টি করেছিলেন ফেলুদা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমাদের ব্যোমকেশ বক্সী, এরকম আর কি। যেমন নিহার রঞ্জন সৃষ্টি করেছিলেন কিরিটি, এরকম কাকাবাবু সৃষ্টি করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, আমি সেগুলোও দিয়ে দিয়েছি। আর এই কিকিরা তো তোমরা পড়েছো, মানে যে কটা পাঠ আমি সব কটাই পড়েছিলাম, আর অডিও স্টোরিও শুনেছো। বিমল মিত্র। আর ভাদুরী মশাইয়ের সৃষ্টিকর্তাকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। একদম জলের মতো মুখস্থ করে নিও যে কটা আছে এখানে, আমি অপশানগুলো দিয়ে দিয়েছি। আর যেগুলো পাশে পাশে যেগুলো আছে তার সৃষ্ট চরিত্রই ওইটা। চলো পরের প্রশ্ন বন্ধুরা। নৃত্য ও বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন মিসেলিনিয়াস 2013। এই প্রশ্নটা আগের দিন এসেছিল, মানে প্রথম একটা স্ট্র্যাটেজিকের সেটে এসেছিল, তোমরা চেক করে নিও। তাহলে নৃত্য ও বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম, এটা প্রচুরবার পরীক্ষাতে আসে। এটার প্রতিষ্ঠা করেছিলেন রুক্মিণী দেবী। আবার বলেছিলাম যে তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি কিন্তু তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে কিন্তু রাজ্যসভার সদস্য হয়েছিলেন। ঠিক আছে বন্ধুরা, এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে, আমি নোট দিয়ে দিয়েছি। এই রুক্মিণী দেবী সম্বন্ধে, কলাক্ষেত্রম সম্বন্ধে নোট দেওয়া আছে, তোমার স্ট্র্যাটেজিকের প্রিভিয়াস ইয়ার সেগুলো চেক করে পেয়ে যাবে। তিনি প্রথম মহিলা ছিলেন যিনি ভারতীয় মহিলা যিনি রাজ্যসভার সদস্য হয়েছিলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর দুটোই আসে। কলাক্ষেত্রের প্রতিষ্ঠাতাকে, তিনি একজন ভারতনাট্যমের প্রখ্যাত একজন শিল্পী, যতবার মনে পড়ছে। কোন দেশে অলিম্পিক ফুটবলে 3বার স্বর্ণপদক জিতেছেন, মানে গোল্ড পেয়েছেন? মানে অলিম্পিকে তো ধরো অলিম্পিকে তো অনেক গেম হয়, তার ভিতরে ফুটবলও হয়। তাহলে ফুটবলে অলিম্পিকে ফুটবলে 3বার গোল্ড পেয়েছে কে? সঠিক উত্তর হচ্ছে হাঙ্গেরি। এটা কিন্তু আমি মেন্সে দিয়েছি, মানে অলিম্পিকে ধরো মেয়েরাও ফুটবল খেলছে, ছেলেরাও ফুটবল খেলছে, মেয়েদেরটা অনেক পরে অ্যাড হয়েছিল। তাহলে এটা মেন্স ফুটবল সম্বন্ধে আমি দিয়েছি। তাহলে হাঙ্গেরি কিন্তু 3বার অলিম্পিকে ফুটবলে এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে হাঙ্গেরি। 1952, 64 ও 68 অলিম্পিক ফুটবলে কিন্তু হাঙ্গেরি সোনা পেয়েছিল। ঠিক আছে বন্ধুরা। আর গ্রেট ব্রিটেনের নামটা মনে রেখো, গ্রেট ব্রিটেনও 3বার কিন্তু সোনা পেয়েছে, 1908 ও 1912। আর হাঙ্গেরি হচ্ছে 1952, 64, 68। আর ভারতবর্ষ আগে যেন 50-এর দশকে খুব ভালো ফুটবল খেলতো। ভারতবর্ষও কিন্তু অলিম্পিকে 56 অলিম্পিকে যতদূর আমার মনে পড়ছে 4th হয়েছিল, 4th পজিশন কিন্তু হোল্ড করেছিল, মানে একটুর জন্য কিন্তু ব্রোঞ্জটা মিস হয়েছিল। মানে তখন ভারতবর্ষের ফুটবলে আর কি, মানে এশিয়ার ব্রাজিল বলা হতো এই ভারতবর্ষকে আর কি। বিখ্যাত ফুটবলার ছিল সব, পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, নেভিল কার্ডাস, বিখ্যাত ফুটবলার ছিল। আর 2024 প্যারিস অলিম্পিক পুরুষ বিভাগে, মানে এই বছর যে প্যারিস অলিম্পিকটা হলো, এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। এই বছর যে প্যারিস অলিম্পিক হলো, পুরুষ বিভাগে যে ফুটবল খেলাটা হয়েছে, সেখানে সোনা জিতেছে স্পেন। ঠিক আছে বন্ধুরা, এইখানে যে সোনা জিতেছে স্পেন। এবারে আমি অলিম্পিক মহিলা ফুটবল সম্বন্ধে একটু বলে দিই। অলিম্পিকে যে মহিলা ফুটবল হয়েছে, সেখানে সবথেকে সফল টিম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, 5বার সোনা জিতেছে। 96, 2004, 2008, 2012, 2024। ওখানে আর আলাদা করে দিইনি। 2024 প্যারিস অলিম্পিকে কে জিতেছে দেখলেই বুঝতে পারছো। তাহলে যদি আসে যে 2024 প্যারিস অলিম্পিকে কে সোনা জিতেছে, পুরুষ বিভাগে আমাদের স্পেন, আর নারী বিভাগে মহিলা বিভাগে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সবথেকে সফল টিম মহিলা বিভাগে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অলিম্পিক ফুটবলে 5বার জিতেছে। আর পুরুষ বিভাগে হাঙ্গেরি ও গ্রেট ব্রিটেন দুজনেই কিন্তু, দুটো দেশই কিন্তু 3বার করে জিতেছে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন ভালো করে নোটগুলো মুখস্থ করে নিও, আসতে পারে কিন্তু পরীক্ষায়। দ্য রাইটস অফ ম্যান বইটি কে লিখেছেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। মিসেলিনিয়াস 2018 প্রশ্ন। অপশান 1 প্লেটো, অপশান 2 থমাস পাইন, অপশান 3 অ্যারিস্টটল, অপশান 4 জন লক। সঠিক উত্তর হচ্ছে থমাস পাইন। দ্য রাইটস অফ ম্যান বইটি কে লিখেছেন? মিসেলিনিয়াস 2018 প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে থমাস পাইন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। দ্য রোড এহেড বইটি কে লিখেছেন? মিসেলিনিয়াস 2018। পিবি শেলি, একটা পি কিন্তু বন্ধুরা এক্সট্রা পড়েছে, যে পার্সি বেশি শেলি বলে একজন ছিলেন, আমি আগেও দিয়েছিলাম ফুল নামটা তার, জানি না ঠিক বললাম কিনা। জন পিবি শেলিটাই মনে রাখবে। জন কিটস, বিল গেটস, পল রবার্ট। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে বিল গেটস। দ্য রোড এড বইটি কে লিখেছেন? খুব গুরুত্বপূর্ণ একজন প্রশ্ন। একটু আগেই বলছিলাম যে মাইক্রোসফটের কোফাউন্ডার কে ছিলেন, বা মাইক্রোসফটের কোফাউন্ডার বলো আর প্রতিষ্ঠাতাই বলো, বিল গেটস। তাহলে এই দ্য রোড এহেড বইটি কে লিখেছেন? বিল গেটস। ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য, সেন্ট্রাল হোক, পিএসসি হোক। সঠিক উত্তর হচ্ছে বিল গেটস। দ্য রোড এহেড বইটি লিখেছেন বিল গেটস। কোন দেশের লেখক বইটি লিখেছেন? লং ওয়াক টু ফ্রিডম, মিসেলিনিয়াস 2018। অপশান 1 ভারত, অপশান 2 ফ্রান্স, অপশান 3 মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান 4 দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেলসন ম্যান্ডেলার সম্বন্ধে তোমাদের বলার কিছু নেই, ইতিহাসে তো পড়েছো। মহাত্মা গান্ধী, নেলসন ইন্ডিয়া, তোমাদের আশা করি সবই জানো নেলসন ম্যান্ডেলার সম্বন্ধে, সবই না জানলেও অনেকটাই জানো। কোন দেশের লেখক ছিলেন? তাহলে লং ওয়াক টু ফ্রিডম কে লিখেছেন? আচ্ছা, এখানে জানতে চাওয়া হয়েছে লং ওয়াক টু ফ্রিডম বইটি মানে কোন দেশের লেখক লিখেছেন, তা দক্ষিণ আফ্রিকায় হবে। আর বইটি লিখেছিলেন হচ্ছে
নেলসন ম্যান্ডেলা। তাহলে লং ওয়াক টু ফ্রিডম বইটি কে লিখেছেন? নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা কোথাকার বাসিন্দা? দক্ষিণ আফ্রিকা। ওটা আর কি একটু ঘুরিয়ে দিয়েছে যতটা কনফিউজ করা যায় ছাত্রদেরকে আর কি। তাহলে লং ওয়াক টু ফ্রিডম বইটি কোন দেশের লেখক লিখেছেন? দক্ষিণ আফ্রিকার। লিখেছেন তো নেলসন ম্যান্ডেলা, একজন মানে পৃথিবী বিখ্যাত একজন রাজনৈতিক নেতা ছিলেন। আচ্ছা, তিনি কত সালে নোবেল পেয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষাতে বহুবার রিপিট হয় সব পরীক্ষাতেই। 1993 সালে তিনি কিন্তু শান্তি বিভাগে, মানে যে পিসের জন্য যে নোবেলটা দেওয়া হয়, তিনি কিন্তু 1983 সালে কিন্তু শান্তি বিভাগে কিন্তু নোবেল পেয়েছেন, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। শান্তি বিভাগে বলতে পারো, কিংবা নোবেল শান্তি পুরস্কার পেয়েছে বলতে পারো। ওটার লেখাটা একটু ভুলই হয়েছে হয়তো, ওটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছে এরকম লেখা উচিত ছিল আমার। নেলসন ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কার পায় 1930 সালে। আর যে কজন অভারতীয় মানে ভারতের নাগরিক নয় তারা ভারতরত্ন পেয়েছে, তার ভেতরে একজন কিন্তু নেলসন ম্যান্ডেলা। তিনি কিন্তু 1990 সালে কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন। এটা কিন্তু পরীক্ষায় বহুবার রিপিট হয়, তোমাদের মুখস্থ রাখতেই হবে দুটোই, নোবেল এবং ভারতরত্ন নেলসন ম্যান্ডেলা সম্বন্ধে। আর বইটার নামও মুখস্থ করে রেখো। জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? মিসেলিনিয়াস 2018। জুরাসিক পার্ক সম্বন্ধে আগের দিন তোমাদের বলেছি, মানে ওই বইটি কি ডাইরেক্ট করেছিল এসেছিলো যত সময় জুরাসিক পার্ক সম্বন্ধে, ডাইনোসরের সিনেমা বললাম 90s থেকে যতগুলো হয়েছে দেখেছি আমি, তোমরাও আশা করি দেখেছো। তাহলে মাইকেল ক্রিকটন, ঠিক আছে, এই বইটির লেখক ছিলেন মাইকেল ক্রিকটন, ঠিক আছে বন্ধুরা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বাসিন্দা। স্টিভেন স্পিলবার্গ কিন্তু তিনি একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, তিনি কিন্তু এই জুরাসিক পার্ক নিয়ে সিনেমা তৈরি করেছিলেন, জানো, যেটা মানে পৃথিবীতে তোলপাড় করে দিয়েছিল সিনেমাগুলো। এখনও প্রচুর পার্ট বেরোচ্ছে, আধুনিক পার্টগুলো থেকে পুরনো পার্টগুলোই আমার বেশি ভালো লেগেছিল। তাহলে জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? মাইকেল ক্রিকটন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। ওই সিনেমাটার ডাইরেক্টরও কে মনে রাখতে হবে, আর বইটি কে লিখেছিলেন সেটাও মনে রাখতে হবে। আচ্ছা, আই ফলো দ্য মহাত্মা বইটি কে লিখেছেন? মানে আই ফলো দ্য মহাত্মা, ঠিক আছে, মহাত্মা গান্ধী সম্বন্ধে বলতে চেয়েছেন উনি। প্রভাত কুমার, কে এম মুন্সি, রাজেন্দ্র প্রসাদ, শোভা দে। তাহলে আই ফলো দ্য মহাত্মা বইটি কে লিখেছেন? কে এম মুন্সি, ঠিক আছে বন্ধুরা। এটাকে উনি একজন পলিটিক্যাল লিডার, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে উনি একজন খুবই নাম করা ব্যক্তিত্ব ছিলেন। তাহলে কে এম মুন্সি কিন্তু আই ফলো দ্য মহাত্মা বইটি লিখেছেন। চলো বন্ধুরা, 1 মিনিট, সফটওয়্যারটা ডিস্টার্ব করছে একটু। এজেস অন গীতা, এসে অন গীতা অ্যাকচুয়ালি, মানে বাংলায় এরামই লেখা ছিল এজেস অন গীতা, ইংলিশ বানানটাও পড়ে নিও। বইটি কে লিখেছেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বঙ্কিমচন্দ্র, মহাত্মা গান্ধী, আর.এন. টেগর, অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর হচ্ছে অরবিন্দ ঘোষ। তাহলে এজেস অন গীতা কে লিখেছেন? অরবিন্দ ঘোষ। জানো, অরবিন্দ ঘোষ সম্বন্ধে বলার কিছু নেই, এই ইতিহাসে বহুবার পড়েছো, আমিও নোট দিয়েছিলাম ওনাকে সম্বন্ধে। ঋষি অরবিন্দ। কোন তারিখে ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠা হয়েছে? কলকাতায় যে ভারতীয় মিউজিয়াম আছে, তাহলে সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? অপশানগুলো দেখে নেওয়া যায়। এটা কিন্তু মুখস্থ করে নিও, মানে খুব শক্ত প্রশ্ন, কিন্তু এগুলো মুখস্থ করে রাখতে হবে তোমাদের। 16 ডিসেম্বর 1951, আগস্ট 15ই আগস্ট 1949, 2 ফেব্রুয়ারি 1814, 24 ফেব্রুয়ারি 1857। সঠিক উত্তর হচ্ছে 2 ফেব্রুয়ারি 1814। 1814টাই জাস্ট মনে রেখো। ভারতীয় মিউজিয়াম যেটা কলকাতাতে, সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1814 সালে। আর ডেট বললে 2 ফেব্রুয়ারি। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। কোন বছরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? মিসেলিনিয়াস 2018। অপশান 1 1955, অপশান 2 1959, অপশান 3 1961, অপশান 4 1962। সঠিক উত্তর হচ্ছে 1959। তাহলে ন্যাশনাল স্কুল অফ ড্রামা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1959 সালে। সেটা কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। একদম জলের মতো মুখস্থ করে রেখো। ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে কিন্তু পিএসসি সহ সেন্ট্রালের প্রচুর পরীক্ষায় রিপিট হয়। তাহলে 1959 সালে প্রতিষ্ঠিত হয়। কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। আচ্ছা, বর্তমান যে চেয়ারপারসনকে? পরেশ রাওয়াল জানো, একজন বিখ্যাত নেতা তোমরা জানো, বিখ্যাত অভিনেতা তোমরা জানো অনেকেই, তার প্রচুর সিনেমা দেখেছো। আর কমিক অভিনয়ের জন্য তিনি তো খুবই বিখ্যাত। আর বর্তমান ডিরেক্টরকে? চিত্তরঞ্জন ত্রিপাঠী। এটা দুটোই জানতে চাওয়া হতে পারে। তাহলে ন্যাশনাল স্কুল অফ ড্রামার বর্তমান চেয়ারপারসন পরেশ রাওয়াল, বর্তমান ডিরেক্টর চিত্তরঞ্জন ত্রিপাঠী। এবারে আসা যাক, প্রথম চেয়ারপারসন কে ছিল? মানে 1959 সালে যখন প্রতিষ্ঠিত হয়, তখন প্রথম চেয়ারম্যান কে ছিল? প্রথম চেয়ারপারসন ছিল ডক্টর কে ভি রাজামান্নার। ডক্টর কে ভি রাজামান্নার প্রথম চেয়ারপারসন ছিল। আর প্রথম ডিরেক্টর ছিলেন সাতু সেন, ঠিক আছে বন্ধুরা, সাতু সেন। আর ইংলিশ নামগুলো দিয়ে দিয়েছি আমি। আর প্রথম চেয়ারপারসন ছিল ডক্টর কে ভি রাজামান্নার। এই চারটেই কিন্তু আসতে পারে, বর্তমান চেয়ারপারসন, বর্তমান ডিরেক্টর, প্রথম চেয়ারপারসন, প্রথম ডিরেক্টর। ভালো করে মুখস্থ রাখতে হবে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। সরি বন্ধু, আরেকবার দেখে নাও, একটু তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে বর্তমান চেয়ারপারসন পরেশ রাওয়াল, প্রথম চেয়ারপারসন ডক্টর কে ভি রাজামান্নার, বর্তমান ডিরেক্টর চিত্তরঞ্জন ত্রিপাঠী, প্রথম ডিরেক্টর সাতু সেন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী, মিসেলিনিয়াস 2018। এই চারটে নাম দেওয়া আছে, এই চারজনের ভেতর কে একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী? যামিনী রেড্ডি, ভারতী গুপ্তা, দুর্গা দাস, সীতারা দেবী। সঠিক উত্তর হচ্ছে যামিনী রেড্ডি। তিনি একজন কিন্তু বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী। ঠিক আছে বন্ধুরা, মুখস্থ করে নিও।
চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটি মহাত্মা গান্ধী লিখেছেন? মানে চারটে অপশানের মধ্যে মহাত্মা গান্ধী রচিত বই কোনটি? কনকোয়েস্ট অফ সেলফ, ক্রেসেন্ট মুন, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ডিসেন্ট অফ ম্যান। সঠিক উত্তর হচ্ছে কনকোয়েস্ট অফ সেলফ। তাহলে চারটে অপশানের মধ্যে মহাত্মা গান্ধী কোনটা লিখেছেন? কনকোয়েস্ট অফ সেলফ। চলো বন্ধুরা পরের প্রশ্ন, আনন্দমঠ বইয়ের লেখককে, খুবই সোজা প্রশ্ন, বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, উপরের কেউ নয়। মানে এখানে আর বইটার লেখককে না জানতে চেয়ে মানে নেলসন ম্যান্ডেলার মতো একটু ঘুরিয়ে জিজ্ঞেস করছে আর কি, যতটা তোমাদেরকে আর কি কনফিউজ করে দেওয়া যায়। তাহলে আনন্দমঠ বইয়ের লেখক কোন দেশের বাসিন্দা? তিনি একজন ভারতীয়, লিখেছিলেন তো জানো, আর কিছু বলার নেই ওনার সম্বন্ধে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি একজন ভারতীয় ছিলেন এবং আনন্দমঠ বইয়ের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যে বন্দে মাতরম গানটি আনন্দমঠ থেকে নেওয়া হয়েছিল তোমরা জানো, এটা পরীক্ষা আসে। আঞ্চলিক নৃত্য আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? মিসলেনিয়া 2018। অপশান 1 জম্মু কাশ্মীর, মণিপুর, মিজোরাম, কেরালা। সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীর। বিভিন্নভাবে দেয় কোশ্চেনগুলো, তাহলে তোমরা মনে রাখবে হিতক হচ্ছে কোন রাজ্যের নৃত্যশৈলী? জম্মু কাশ্মীর। বর্তমানে জম্মু কাশ্মীর কিন্তু তোমরা জানো ওটা আর ইউনিয়ন টেরিটরি, ওটা আর কিন্তু একটা রাজ্য নয়, মানে ওটা একটা অঙ্গরাজ্য নেই। কিন্তু যখন পরীক্ষাটা হয়েছিল তখন কিন্তু জম্মু কাশ্মীর একটা অঙ্গরাজ্যই ছিল। 19 সালের আগস্ট মাসে ওটা কিন্তু একটা ইউনিয়ন টেরিটরি হয়ে যায়। এই সম্বন্ধে আমি পলিটিতে নোট দিয়েছি। তাহলে আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? জম্মু কাশ্মীরে। পরের প্রশ্ন বন্ধুরা, কত তারিখে সঙ্গীত নাটক একাডেমি সত্রিয়া নৃত্যকে স্বীকৃতি দেয়? মানে সত্রিয়া একটা নৃত্যশিল্পী, আর এই সঙ্গীত নাটক একাডেমি একটা আমাদের মানে কি বলবো, ওরা আর কি অ্যাকসেপ্ট করে যে কোন নাটকটা, কোন নৃত্যটা আর কি আমাদের ভারতীয় ধ্রুপদী নৃত্য হিসাবে অ্যাকসেপ্ট করা যায়, ওরা আর কি সেই মানে স্বীকৃতিটা দেয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান 1 ডিসেম্বর 30, 1990, অপশান 2 নভেম্বর 15, 2000, অপশান 3 জুলাই 1, 2002, অপশান 4 জুলাই 1, 2003। জানি না সঠিক মনে রাখা সম্ভব কিনা তোমাদের পক্ষে, তবু দিয়ে দিয়েছি। সঠিক উত্তর 15 নভেম্বর 2000। এই সঙ্গীত একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি হচ্ছে ভারত সরকারি আন্ডারেই আছে। 15 নভেম্বর 2000 সালে কিন্তু সত্রিয়া নৃত্যকে স্বীকৃতি দেয়। তোমরা শুধু এটা মনে রেখো, আর পারলে সত্রিয়া যেমন একটু আগে পড়লে বিভিন্ন নৃত্যগুলো যেমন কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের, ওরকমই আর কি। সত্রিয়া কোন রাজ্যের একটা নৃত্যশৈলী? এটা কিন্তু একটা ভয়ানক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও পরীক্ষায় আসতে পারে, এটাই পরীক্ষা আসা বেশি চান্স। এইগুলো মনে রাখা খুবই টাফ, কবে স্বীকৃতি দিয়েছিল মানে ডেট ধরে। তাহলে সত্রিয়া হচ্ছে আসামের একটা নৃত্যশৈলী। সত্রিয়া তাহলে কোন নৃত্য, আসামের কোন রাজ্যের নৃত্যশৈলী? আসাম। আর এই সঙ্গীত নাটক একাডেমি সম্বন্ধে তোমাদের একটু বলে দিচ্ছি। এই সঙ্গীত নাটক একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1953 সালে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গীত এটা কিন্তু পরীক্ষায় আসে, এইগুলো ভালো করে মুখস্থ রাখবে। সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল 1953 সালে নতুন দিল্লিতে। আর ওর বর্তমান চেয়ারপারসন হচ্ছে সন্ধ্যা পুরেচা। জানি না প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে কিনা, তোমরা চেক করে নিও। আর ফার্স্ট চেয়ারপারসন হচ্ছে ডক্টর PV রাজামান্নার। আচ্ছা, এইটা আমাকে একটু চেক করতে হবে যে সঙ্গীত নাটক একাডেমির ফার্স্ট চেয়ারপারসন কে, কারণ ইনি হচ্ছে আগের যে প্রশ্নটা হলো ওখানেও ছিলেন ফার্স্ট চেয়ারপারসন হিসাবে। এবার সঙ্গীত নাটক একাডেমি ওই আগের যেটা পড়লে তোমরা, ওটাকে ওরাই অ্যাকসেপ্ট মানে ওরাই আর কি প্রথমে স্বীকৃতি দেয় আর কি। আচ্ছা ঠিক আছে, এটা আমি যদি ভুল হয় আমি কমেন্ট বক্সে লিখে দেবো, আর যদি ভুল না হয় আমি লিখে দেবো না। তাহলে সত্রিয়া হচ্ছে আসামের একটা নৃত্যশৈলী। সত্রিয়া নৃত্যকে 2000 সালে কিন্তু স্বীকৃতি দিয়েছিল। আর সঙ্গীত নাটক একাডেমি 1953 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যার মেন ব্রাঞ্চ হচ্ছে নতুন দিল্লিতে অবস্থিত। এইগুলো পরীক্ষায় আসে। বর্তমান চেয়ারপারসনটাই মনে রেখো সন্ধ্যা পুরেচা, ফার্স্ট চেয়ারপারসন হয়তো আসবে না। আর ফার্স্ট চেয়ারপারসনটা ফার্দার ভুল হলে আমি কিন্তু কমেন্টে দিয়ে দেবো। আচ্ছা, গিধা পাড়হুম মহিলারা প্রস্তুত করেন বিবাহ উৎসবে যে রাজ্য, তা হলো হিমাচল প্রদেশ, আসাম, মণিপুর, ত্রিপুরা। এই গিধা পাড়হুম কিন্তু এক ধরনের নৃত্য, যেরকম একটু আগে পড়লে তোমরা সত্রিয়া আসামের, তখন সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। তাহলে গিধা পাড়হুম হচ্ছে এক ধরনের নৃত্য যেটা বেসিক্যালি বিয়ের সময় করা হয়। আর এটা কোন রাজ্যের একটা নৃত্যশৈলী? এটা হচ্ছে হিমাচল প্রদেশ। বেসিক্যালি কী করে মহিলারা, মানে কন্যাপক্ষের তরফ থেকে যেসব ধরো মহিলারা এক ধরনের সাজ সেজে এই নাচটা নাচেন যখন বরপক্ষ কিন্তু প্রবেশ করে, বরপক্ষকে ওয়েলকাম করার জন্য কিন্তু মহিলারা এই গিধা পাড়হুম নাচটা কিন্তু একদম নাচে আর কি, ড্রেস করে, কোনো একটা বিশেষ ড্রেস করে নাচেন। যতটা আর কি ইনফরমেশান আমি পেয়েছি এই সম্বন্ধে বলে দিলাম তোমাদের। তোমরা জাস্ট হিমাচল প্রদেশের সঙ্গে এটাই মনে রেখো। যেরকম সত্রিয়া আসাম। কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? মিসলেনিয়া 2018। গৌরীশঙ্কর, ইউ শ্রীনিবাস, পান্নালাল ঘোষ, খগেন দে। সঠিক উত্তর হচ্ছে পান্নালাল ঘোষ। তাহলে বাঁশের বাঁশি বাজানোর জন্য এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? পান্নালাল ঘোষ। ঠিক আছে বন্ধুরা, খুব একজন বিখ্যাত শিল্পী। আর গৌরীশঙ্কর কোন ইনস্ট্রুমেন্টের সাথে জড়িত? তবলা। ইউ শ্রীনিবাস, ইনি অবশ্য এখন কিন্তু প্রয়াত হয়ে গেছেন, খুবই কম বয়সে মারা গেছেন, ম্যান্ডোলিনের সাথে যুক্ত। আর খগেন দেও কিন্তু ম্যান্ডোলিনের সাথে যুক্ত। ইউ শ্রীনিবাসটাও পরীক্ষায় আসে, খগেন দেটাও পরীক্ষায় আসে, গৌরীশঙ্করটা আসবে না। গৌরীশঙ্করের সঙ্গে আরেকজন গৌরীশঙ্কর
গৌরীশঙ্কর আছে, উনি কিন্তু কত্থক নৃত্যের সাথে জড়িত, ওটা দিলে আলাদাভাবে দেবে। তাহলে খগেন দে ম্যান্ডোলিনের সাথে, ইউর শ্রীনিবাস কিন্তু বর্তমানে পরলোক গমন করেছেন, আর গৌরীশঙ্কর কিন্তু তবলার সাথে যুক্ত। ম্যান্ডোলিন তো জানো ছোটো গিটারের মতো, যারা ডিডিএলজে দেখেছো তারা দেখেছো, শাহরুখ খান বাজিয়েছিল। ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উদ্ভব হয়েছে মিসলেনিয়াস 2018। অপশান দিন, এটা তো বারবার আসছে, মানে কথাকলি কোন রাজ্যের একটা নৃত্যশৈলী, ওরাই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা দিচ্ছে যতটা কনফিউজ করে দেওয়া যায়। কথাকলি হচ্ছে কেরালার একটা নৃত্যশৈলী। মানে তোমাদের সমস্ত নৃত্যশৈলী রাজ্যগুলো মনে রাখতে হবে, পারলে আমার শর্টসগুলো দেখো, ওখানে কিন্তু অনেক রাজ্যের যে নৃত্য কিন্তু আমার দেওয়া আছে নৃত্যশৈলীগুলো। ধ্যানচাঁদ জাতীয় পুরস্কার 2023, আমি আর কি মানে এটা কত সালের প্রশ্ন এসেছিলো, 18, সরি মানে 18-র এগেনস্টে আর দিইনি, আমি বর্তমানটা দিয়ে দিয়েছি, কারণ 18টা তোমাদের আসবে না। ধ্যানচাঁদ জাতীয় পুরস্কার 2023-এ 3 জন পেয়েছেন। মঞ্জুষা কানোয়ার, তিনি কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। বিনীত কুমার শর্মা হকি খেলার সাথে যুক্ত, আর কবিতা সেলভারাজ ইনি কবাডির সাথে যুক্ত। তিনটে নামই মনে রেখো, মঞ্জুষা, বিনীত কুমার শর্মা আর কবিতা সেলভারাজ ইনি কবাডির সাথে যুক্ত। আর কোন খেলার সাথে যুক্ত এইগুলোও মনে রেখো, মঞ্জুষা কুমার ব্যাডমিন্টন, বিনীত কুমার শর্মা হকি আর কবিতা সেলভারাজ হচ্ছে কবাডি। এরাই কিন্তু ধ্যানচাঁদ 2023 মানে যেটা লাস্ট দিয়েছে সেটা পেয়েছে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিসলেনিয়া 2018 এগেনস্টে আমি আর দিইনি, বর্তমানটা দিয়েছি, তখন আলাদা একজন ছিলেন। বর্তমান যে ভারতীয় মহিলা ক্রিকেট দল তার অধিনায়ককে হরমনপ্রীত কর, ভারতীয় মহিলা ক্রিকেটের বর্তমানে অধিনায়ককে হরমনপ্রীত কর। আর বর্তমান কোচকে অমল মজুমদার, একজন বিখ্যাত ক্রিকেটার, যিনি বোম্বের হয়ে খেলতেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটে রঞ্জিতে বিশেষ করে উনি একজন আর কি বিখ্যাত ক্রিকেটার রঞ্জি ক্রিকেটে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক কে? তাহলে হরমনপ্রীত কর, আর বর্তমান কোচকে অমল মজুমদার। 2022 অন্ধ মানে ব্লাইন্ড টি20, মানে ব্লাইন্ড মানুষজনদের জন্য, তাদের জন্য যে ক্রিকেট খেলা হয়, 2022 অন্ধ টি20 বিশ্বকাপ ফাইনাল কে জিতেছে? আমি এটা আর কি 2018-র এগেনস্টে দিয়েছিল ওরা, মানে 2018-তেও ভারতবর্ষই জিতেছিল, মানে 18 নয় 17, মানে 3টে টি20 বিশ্বকাপ হয়েছে 12 সালে, মানে ব্লাইন্ড টি20 বিশ্বকাপ 3টে হয়েছে, 2012, 2017, 2022, এবং 3টে ব্লাইন্ড টি20 বিশ্বকাপই ভারতবর্ষ জিতেছে। যতদূর আমি জানি 3টেই বিশ্বকাপ ব্লাইন্ড টি20 বিশ্বকাপ ভারতবর্ষ জিতেছে। 2022 সালেরটা আসতে পারে, সেটা জিতেছে ভারত, কাকে হারিয়ে? বিশ্বকাপ এখানে প্রশ্নটা এসেছিল অ্যাকচুয়ালি, তোমরা 18 সালে কোশ্চেন চেক করবে, ওখানে প্রশ্ন ছিল যে 2018 সালের ব্লাইন্ড টি20 বিশ্বকাপ ভারতবর্ষ কাকে হারিয়ে জিতেছে, ওখানে বলেই দিয়েছিল ভারতবর্ষ জিতেছে, আমি প্রশ্নটা একটু চেঞ্জ করে দিয়েছি। তাহলে 2022 সালের টি20 বিশ্বকাপ ফাইনাল কে জিতেছে? ভারতবর্ষ। কাকে হারিয়ে জিতেছে? বাংলাদেশকে হারিয়ে। আচ্ছা, বর্তমানে যে ভারতের অধিনায়ককে অজয় কুমার রেড্ডি, এটা কিন্তু ভালো করে মুখস্থ রাখো, এইগুলোই কিন্তু আসবে, তোমাদের নর্মাল ক্রিকেট দলের অধিনায়ক জানতে চাইবে না। ব্লাইন্ড যে ক্রিকেট টিম আমাদের, তার অধিনায়ককে বর্তমানে অজয় কুমার রেড্ডি, যিনি কিন্তু 2023 সালে অর্জুন পুরস্কার পেয়েছেন। বুঝতে পেরেছে বন্ধুরা? তিনি অধিনায়ক হওয়ার পর কিন্তু প্রচুর বিশ্বকাপ জিতেছে ভারতবর্ষের ব্লাইন্ড ক্রিকেট টিম, মানে ওয়ান ডেও জিতেছে, টি20ও 3টেই তো জিতেছে। আচ্ছা, বর্তমানে ভারতের অধিনায়ককে ভালো করে মুখস্থ করো, অজয় কুমার রেড্ডি 2023 সালে, কিন্তু আবার অজয় কুমার রেড্ডি ওখানে একটা আমার কিছু দেওয়া উচিত ছিল, ফুল স্টপ দেওয়া উচিত ছিল, দেওয়া হয়নি। তাহলে বর্তমানে ভারতের অধিনায়ক হচ্ছে অজয় কুমার রেড্ডি, যিনি কিন্তু অর্জুন পুরস্কার পেয়েছেন 2023 সালে। এটা কিন্তু আসতে পারে যে 2023 সালের অর্জুন প্রাপক অজয় কুমার রেড্ডি, তিনি কোন খেলার সাথে যুক্ত? সেখানে তোমাদের সঠিক উত্তরে থাকতে ব্লাইন্ড ক্রিকেট দেওয়া থাকবে, তখন সেটা কিন্তু তোমাদের নির্বাচন করতে হবে, ভালো করে মুখস্থ করে রেখো। তাহলে বর্তমানে ভারতের অধিনায়ককে ব্লাইন্ড ক্রিকেটার অজয় কুমার রেড্ডি। আর 2018 ব্লাইন্ড যে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়, মানে ওয়ান ডে, ওটা কিন্তু যেমন নর্মালি 50 ওভার হয়, ব্লাইন্ড ক্রিকেটে কিন্তু যেটা ওয়ান ডে খেলা হয় সেটা কিন্তু 50 ওভার হয় না, 40 ওভার হয়। সেটা আমি আর দিইনি, সেটা বলে রাখছি, লিখে নিও। ব্লাইন্ড ক্রিকেটে যে একদিনের আন্তর্জাতিক খেলা হয় সেটাতে কিন্তু 40 ওভারের খেলা হয়, 50 ওভার নয়। সেটা লাস্ট কে জিতেছে? 2018 সালে ভারত পাকিস্তানকে হারিয়ে জিতেছে। ঠিক আছে বন্ধুরা, ভারত কিন্তু পাকিস্তানকে হারিয়ে জিতেছে। 2018 সালে যে লাস্ট আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট হয়েছে, ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ হয়েছে, সেটাতে জিতেছে ভারত পাকিস্তানকে হারিয়ে। যেটা কোথায় হয়েছিল? পাকিস্তান আর ইউএইতে হয়েছিল, এটাও কিন্তু ভালো করে মনে রেখো, পাকিস্তান আর ইউএইতে হয়েছিল। আর এই যে 2022 সালের যে ব্লাইন্ড টি20, এটা কোথায় হয়েছিল? ভেন্যু ইন্ডিয়াতে হয়েছিল। দেখো আমি লিখে দিয়েছি কোশ্চেনের পাশে, ভেন্যু ইন্ডিয়া। এটাও কিন্তু আসতে পারে যে 2022 সালের টি20 ব্লাইন্ড টি20 বিশ্বকাপ কোন দেশে হয়েছে, তখন আমি লিখে দিয়েছি দেখো ইন্ডিয়াতে হয়েছে। আর 2018 সালের ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ যেটা ওয়ান ডে ফরম্যাটে হয়েছিল, সেটা ইউএই আর পাকিস্তানে হয়েছিল।
ভারতবর্ষ জিতেছিল পাকিস্তানকে হারিয়ে। আর স্টেডিয়ামগুলোর নাম দিইনি, কারণ যেমন 2022 সালে চিন্না সেমিতে হয়েছিল, আর যেমন এই 2018 সালে এটা শারজা ও গদ্দাফি স্টেডিয়ামে যতদূর সম্ভব হয়েছিল, ওটা দিইনি, ওটা লাগবে না। আর এটা ভালো করে মনে রেখো, 2000 শেষ আন্তর্জাতিক ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ কে জিতেছে? ভারতবর্ষ পাকিস্তানকে হারিয়ে, এটাও মনে রেখো। আর টি-20টা জিতেছে ভারতবর্ষ বাংলাদেশকে হারিয়ে। তো চলো, আর বর্তমানে ইন্ডিয়ান যে ব্লাইন্ড টিমের কোচকে প্যাট্রিক রাজকুমার, এটাও মনে রেখো। বর্তমানে যে ব্লাইন্ড ক্রিকেট টিম, তার কোচ হচ্ছে প্যাট্রিক রাজকুমার। তবে রিসেন্টলি চেঞ্জ হয়ে গেছে কিনা জানি না, হয়তো মোহাম্মদ ইব্রাহিম বলে একজন কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ব্লাইন্ড টিমের কোচ। যাই হোক, ওটা তোমরা জেনে নিও। ইন্ডিয়ান ব্লাইন্ড টিমের কোচ বর্তমানে মানে প্যাট্রিক রাজকুমারই ছিলেন, বর্তমানে চেঞ্জ হয়েছে কি আমি জানি না ঠিক, যতদূর সম্ভব মোহাম্মদ ইব্রাহিম হতেও পারে, আমি দেখছিলাম, ওটা আমি ঠিক জানি না। 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়, এটা খুব রোম, সুইডেন, নিউ দিল্লি, করাচি। প্যারা অলিম্পিক তোমরা জানো, প্রথমে সামার অলিম্পিক, মানে প্যারা অলিম্পিক দুটো ফরম্যাটেই হয়, মানে সামার অলিম্পিক হয়ে গেল, তারপর সামার প্যারা অলিম্পিক হবে। আচ্ছা, উইন্টার অলিম্পিক হয়ে গেল, তারপর উইন্টার প্যারা অলিম্পিক হবে। মানে আমাদের যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদের জন্য কিন্তু এই প্যারা অলিম্পিক হয়, বুঝতে পারছো? যারা স্পেশালি এবেল যেসব পিপিল, মানে বিশেষভাবে সক্ষম যেসব ব্যক্তি, তাদের জন্য কিন্তু প্যারা অলিম্পিক হয়। প্রথমে অলিম্পিক হয়ে গেল সামার অলিম্পিক, যেমন প্যারিসে হয়ে গেল 2024 সালে, তারপরে প্যারা অলিম্পিক হলো 8ই সেপ্টেম্বর, আজকেই শেষ হয়ে গেল। আচ্ছা, তারপরে আমাদের যেমন 26-এ উইন্টার অলিম্পিক আছে, ওখানে আবার তারপরে উইন্টার অলিম্পিক শেষ হয়ে যাবে, তারপর আবার প্যারা উইন্টার অলিম্পিক শেষ হবে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে 2000 প্রথম প্যারা অলিম্পিক কোথায় হয়েছিল? রোমে হয়েছিল, ইতালিতে। ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুর পরীক্ষায় আসে। সামার অলিম্পিক তো অনেকেই জানে, কিন্তু প্যারা অলিম্পিকটা অনেকে জানে না। প্রথম সামার প্যারা অলিম্পিক হয়েছিল রোম, ইতালিতে। মানে নর্মাল অলিম্পিক তো তোমরা জানো, প্রথম হয়েছিল গ্রিসে 1896 সালে, আধুনিক অলিম্পিক। আর প্রথম প্যারা অলিম্পিক স্টার্ট হয় সামার অলিম্পিক, যেটা সামার প্যারা অলিম্পিক, সেটা হয়েছিল 1960 সালে রোমে, যেটা ইতালিতে অবস্থিত। আর এই সম্বন্ধে আরও কিছু নোট দিয়ে দিচ্ছি। 2024 সালে, মানে বর্তমানে যে প্যারা অলিম্পিকটা হলো, মানে সামার অলিম্পিক শেষ হয়ে যাওয়ার পর স্পেশালি অ্যাবেল পিপিলদের জন্য, মানে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য যে প্যারা অলিম্পিক হলো, সেখানে ভারতবর্ষ কটা পদক জিতেছে? 29টা। 2024 সালের প্যারা অলিম্পিকে ভারতবর্ষ পদক জিতেছে কটা? 29টা। তোমরা নর্মালটাও মনে রেখো, প্যারা অলিম্পিকটাও মনে রেখো। গোল্ড পেয়েছে 7টা, সিলভার পেয়েছে 9টা, আর ব্রোঞ্জ পেয়েছে 13টা। ব্রোঞ্জ বানানটা মনে হচ্ছে আমার ভুল হয়েছে বন্ধুরা, ব্রোঞ্জ বানানটা মনে হচ্ছে ভুল হয়েছে, জেড হবে মনে হয়। তাহলে গোল্ড পেয়েছে 7টা প্যারা অলিম্পিকে ইন্ডিয়া, 9টা পেয়েছে সিলভার, আর ব্রোঞ্জ পেয়েছে 13টা। এবারে আসা যাক প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক। তাহলে প্রথম শীতকালীন প্যারা অলিম্পিকের আসর বসেছিল 1976 সালে সুইডেনে, ঠিক আছে বন্ধুরা? আর ওই যে নামটা আছে ওটা পড়ে নিও, অনস্কোল্ডসভিক, ওটাকে শর্টে কিন্তু ওভিকও বলে, ওভিকটাও মনে রাখো। মানে ওই যে অনস্কোল্ডসভিক, যেটা একটা সুইডেনের একটা শহর, সেটাকে কিন্তু ওভিক নামেও পরিচিত, ও-ভিক নামেও পরিচিত। তাহলে প্রথম ওভিকও বলে ওটাকে, অনস্কোল্ডসভিক, আমি যদি যতদূর প্রোনাউন্সিয়েশন করতে পারছি। তাহলে প্রথম শীতকালীন প্যারা অলিম্পিকের আসর কোথায় বসেছিল? সুইডেনে। আর প্রথম সামার প্যারা অলিম্পিকের আসর কোথায় বসেছিল? ইতালিতে, ঠিক আছে বন্ধুরা? মানে তখন কিন্তু একই জায়গায় হতো না, মানে ধরো আলাদা আলাদা জায়গায় হতো। মানে সামার অলিম্পিক হয়তো ওই প্যারা অলিম্পিক, নর্মাল উইন্টার অলিম্পিক অন্য জায়গায় বসলো, আবার প্যারা উইন্টার অলিম্পিক অন্য জায়গায় বসলো, এরকমভাবে হতো। বর্তমানে কিন্তু আর ওইভাবে হয় না, যেখানেই নর্মাল মানুষদের জন্য, মানে ধরো নর্মাল অলিম্পিক হয়ে গেল সামার, সেখানেই কিন্তু তারপরে প্যারা অলিম্পিক শুরু হবে, প্যারা সামার অলিম্পিক। আবার নর্মাল উইন্টার অলিম্পিক হয়ে গেল, আবার সেখানে কিন্তু প্যারা উইন্টার অলিম্পিক শুরু হয়। মানে তোমরা একটা মনে রাখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। মানে তোমাদের যদি প্রশ্নে আসে যে 2022 সালের প্যারা উইন্টার অলিম্পিকের আসর কোথায় বসেছিল, তখন সঠিক উত্তর হবে বেজিং, চায়না। কারণ কি 2022 সালের শীতকালীন অলিম্পিকের আসর কোথায় বসেছিল? বেজিং, চায়নাতে বসেছিল, ঠিক আছে বন্ধুরা? আর 2026 সালের উইন্টার অলিম্পিক কোথায় বসবে? ইটালিতে বসবে। আর তাহলে তোমরা একটা মনে রাখলেই দুটোই পারবে। আর এই প্রথম শীতকালীন প্যারা অলিম্পিকটা ভালো করে মনে রেখো, তখন আলাদা নিয়ম ছিল। বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের নাম কি? আমি এখনকার এগেনস্টে দিয়েছি, 18 সালের এগেনস্টে তো দিইনি। বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের নাম হচ্ছে ইন্দ্রসেনা রেড্ডি, ঠিক আছে বন্ধুরা? আর মুখ্যমন্ত্রীর নাম কি? মানিক সাহা। এই সম্বন্ধে আমার শর্টস আপলোড করা আছে, প্রতিটা রাজ্যের যারা মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, কেন্দ্রশাসিত অঞ্চলের যারা লেফটেন্যান্ট গভর্নর, সবই দেওয়া আছে, পারলে দেখতে পারো শর্টসগুলো। বর্তমান ত্রিপুরার রাজ্যপালের নাম হচ্ছে ইন্দ্রসেনা রেড্ডি এবং মুখ্যমন্ত্রী হচ্ছে মানিক সাহা। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র ও কী তার উপজীবিকা? মিসেলিনিয়া 2019। তাহলে অপশানগুলো তোমরা দেখে নাও, একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। সঠিক উত্তর হবে উপন্যাস, শেষের কবিতা। তাহলে অপশান 4টা সঠিক উত্তর হবে। নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের একটা চরিত্র, শেষের কবিতা উপন্যাসের একটা চরিত্র। আর তার উপজীবিকা কী ছিল? নিবারণ চক্রবর্তীর উপজীবিকা ছিল তিনি একজন কবি ছিল। মানে তিনি এই উপন্যাসটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচক ছিলেন, মানে তিনি একজন রবীন্দ্র সমালোচক ছিলেন। এই মানে
শেষের কবিতা উপন্যাসে এই নিবারণ চক্রবর্তী যে ক্যারেক্টারটা, উনি একজন রবীন্দ্র সমালোচক ছিলেন। আর ঠিক আছে বন্ধুরা, যতটা পারি বলে দিলাম। গোটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? সঠিক উত্তর অপশানগুলো দেখে নেওয়া যাক। ওড়িশা, মহারাষ্ট্র, কেরালা, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হচ্ছে ওড়িশা। গোটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? সঠিক উত্তর হবে ওড়িশা। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন বিরজু মহারাজ? মিসলেনিয়াস 2019। অপশান 1 ঝানাক ঝানাক পায়েল বাজে, অপশান 2 উমরাও জান, অপশান 3 মুগলায় আজম, অপশান 4 শতরঞ্জকে খিলাড়ি। সঠিক উত্তর হচ্ছে শতরঞ্জকে খিলাড়ি। শতরঞ্জকে খিলাড়ি নিয়ে কিন্তু বহু প্রশ্ন আসে। তাহলে শতরঞ্জকে খিলাড়ি বই সিনেমাতে নৃত্য পরিচালনা করেছিলেন, কোরিওগ্রাফ করেছিলেন বিরজু মহারাজ, যিনি একজন বিখ্যাত নৃত্যশিল্পী, তোমরা জানো, আগে নোট দিয়েছি। আর এই শতরঞ্জকে খিলাড়ি সম্বন্ধে একটু জেনে নাও। শতরঞ্জকে খিলাড়ি একটা হিন্দি ভাষায় সিনেমা ছিল, মানে সত্যজিৎ রায় তো স্পেশালি বাংলা ভাষাতেই সিনেমা পরিচালনা করতেন, তিনি কিন্তু হিন্দি ভাষাতেও সিনেমা পরিচালনা করেছেন কিছু, তার ভিতরে শতরঞ্জকে খিলাড়ি একটা। আর তাহলে শতরঞ্জকে খিলাড়ি সিনেমাটার পরিচালক যদি তোমাদের জানতে চাওয়া হয় কী হবে, সত্যজিৎ রায়। আর ওই সিনেমার সঙ্গীত পরিচালক কে ছিলেন? তিনিও সত্যজিৎ রায়। কারণ সত্যজিৎ রায় তো খুবই একজন, মানে কিছু বলার নেই, উনি সিনেমাও পরিচালনা করতেন, সঙ্গীতও পরিচালনা করতেন, একজন চিত্রশিল্পী হিসাবেও খুবই বিখ্যাত ছিলেন। মানে ওনার সম্বন্ধে আর কিছু বলতে যাওয়াই ধৃষ্টতা। তাহলে শতরঞ্জকে খিলাড়ি হচ্ছে সিনেমাটার পরিচালক ছিলেন সত্যজিৎ রায় এবং সঙ্গীত পরিচালক হচ্ছে সত্যজিৎ রায়। আর এইগুলো পরীক্ষাতে আসে, প্রচুর পরীক্ষায় ন্যারেট করে যারা, ঠিক আছে, মানে বর্ণনাকারী। দেখবে লাগান সিনেমা হয়েছিল, লাগান সিনেমার শুরুতে দেখবে একজন ন্যারেট করছিল বা বলছিল, উনি ছিলেন অমিতাভ বচ্চন। যেমন তোমাদের ভুবন সোম সম্বন্ধে আমি অনেক নোট দিয়েছি, যেমন যেটা ভুবন সোম বনফুল লিখেছে, যেটা ভুবন সোমের মেন ক্যারেক্টার ছিলেন উৎপল দত্ত, সেই সিনেমাটা যদি কোন দেখো, দেখবে একজন ন্যারেট করছে, সেটাতে ন্যারেট করেছিল অমিতাভ বচ্চন। আর এই যে শতরঞ্জকে খিলাড়ি, এই সিনেমাটারও ন্যারেট করেছিলেন কিন্তু অমিতাভ বচ্চন। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা? মিসলেনিয়া 2019। সুকলতা লাউ, লীলা মজুমদার, সরোজিনী নাইডু, নলিনী দাস। সঠিক উত্তর হবে নলিনী দাস। তাহলে কোন লেখক বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা? সঠিক উত্তর হবে নলিনী দাস। তোমরা শুধু গোয়েন্দা গন্ডালু নামটা মনে রাখবে, তার স্রষ্টাকে নলিনী দাস। যেমন ফেলুদার স্রষ্টা হচ্ছে ধরুন সত্যজিৎ রায়, এরকমই আর কি। দিল্লির কোন সুফি দরগার গায়করা বলিউডের নেপথ্য সঙ্গীত গেয়েছেন? মিসলেনিয়াস 2019। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 হজরত নিজামুদ্দিন, অপশান 2 বাগে বেদিল, অপশান 3 চিরাগি দিল্লি, অপশান 4 মটকা পীর দরগা। সঠিক উত্তর হচ্ছে হজরত নিজামুদ্দিন। তাহলে দিল্লির কোন সুফি দরগার গায়করা বলিউডের নেপথ্য সঙ্গীত গেয়েছেন? হজরত নিজামুদ্দিন। ঠিক আছে বন্ধুরা, তাহলে দিল্লির কোন সুফি দরগার গায়করা বলিউডের নেপথ্য সঙ্গীত গেয়েছিলেন? হজরত নিজামুদ্দিন দরগার সুফি গায়করা গেয়েছিলেন। এটা নাও আসতে পারে, কারণ এটা ওই 19 সালের এগেনস্টে একটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স টাইপে, তাও আমি দিয়েছি যদি আসে। বিখ্যাত জীবনীমূলক রচনা দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল, খুবই একটা বিখ্যাত আর কি লেখা। অ্যান ফ্রাঙ্ক কোন জাতির মানুষ ছিলেন? বিখ্যাত জীবনীমূলক রচনা দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্লের রচয়িতা অ্যান ফ্রাঙ্ক কোন জাতির মানুষ ছিলেন জানতে চেয়েছে। আচ্ছা, আমি এখানে সঠিক উত্তর জার্মান দিয়েছি। এটা কিন্তু মানে উনি জার্মানেরই বাসিন্দা ছিলেন, ইহুদি ছিলেন একজন, মানে উনি হলোককাস্টের শিকার হয়েছিলেন। হলোককাস্ট কি তোমরা পারলে চাইলে জানতে পারো, মানে ওই সময় যে ইহুদি নিধন হয়েছিল হিটলার দ্বারা, হ্যাঁ, জার্মানি যে নাৎসি পার্টি এসেছিল, মানে 60 লক্ষ প্রায় ইহুদি নিধন হয়েছিল। মানে ওটা সম্বন্ধে বলতে চাইছি না আমি, তোমরা দেখে নিও। তাতে ওই অ্যান ফ্রাঙ্ক একজন 15 বছর বয়সেই তিনি কিন্তু মারা গেছিলেন। তা ওনার মানে কারা অবরুদ্ধ অবস্থায় যে ডায়েরি লিখেছিলেন তার নামই হচ্ছে ডায়েরি অফ এ ইয়ং গার্ল। তিনি কিন্তু জার্মানের বাসিন্দা ছিলেন, পরে কিন্তু তার নাগরিকত্ব অবশ্য চলে যায়। এবারে বাসিন্দা ছিলেন জার্মানির, এবার তিনি কোন জাতির মানুষ ছিলেন এটা আমার চেক করতে হবে। তোমরা জার্মানিটাই জেনে রাখো। আর জাতির মানুষ ডাচ ওলন্দাজও হতে পারে, ওটা আমি চেক করে কমেন্ট বক্সে দিয়ে দেবো, ভালো করে চেক করবো, কমেন্ট বক্সে দিয়ে দেবো। কিন্তু দেশের মানুষ ছিলেন জার্মানিতেই ছিলেন, মানে জার্মানবাসী একজন ইহুদি ছিলেন। নিম্নোক্ত কোন শহরটি আদালতে তৃতীয় সরকারি ভাষা হিসাবে হিন্দিকে গ্রহণ করেছে? মিসলেনিয়াস 2019-এর প্রশ্ন। কুয়ালালামপুর, দোহা, আবুধাবি, হংকং। মানে কোন শহরের আদালতে তৃতীয় সরকারি ভাষা হিসাবে হিন্দি অ্যাকসেপ্ট হয়েছে? সঠিক উত্তর হবে আবুধাবি, যেটা ইউএইতে অবস্থিত। মানে প্রথম ভাষা হচ্ছে আরবি, দ্বিতীয় ভাষা ইংলিশ ও তৃতীয় ভাষা হিসাবে আবুধাবির কোর্টে কিন্তু হিন্দিকে অ্যাকসেপ্ট করেছে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। দ্য ট্রায়াল বইটির রচয়িতাকে? মিসলেনিয়াস 2019। অপশান 1 মার্ক টোয়েন, অপশান 2 ফ্রান্স কাফকা, অপশান 3 জেমস জয়েস, অপশান 4 আর্নেস্ট হেমিংওয়ে। সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স কাফকা, যিনি চেক প্রজাতন্ত্রের একজন বাসিন্দা ছিলেন। ঠিক আছে বন্ধুরা, দ্য ট্রায়াল বইটির রচয়িতা কে ছিলেন? ফ্রান্স কাফকা। পরের প্রশ্ন, লতা মঙ্গেশকরের আসল নাম কি? মিসলেনিয়াস 2019। অপশান 1 হেমা, অপশান 2 মিনা, অপশান 3 নিতা, অপশান 4 সীমা। সঠিক উত্তর হবে হেমা। তাহলে লতা মঙ্গেশকরের জন্মকালীন নাম কি ছিল? হেমা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর উনি তো জানো এটা বহু পরীক্ষায় রিপিট হয়, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2001 সালে কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন উনি, সবকটা অ্যাওয়ার্ডই পেয়েছিলেন, তার মধ্যে ভারতরত্নটাই দিয়েছে, এটাই আসবে। 2001 সালে তিনি কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন, এমনকি উনি ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কারও কিন্তু পেয়েছিলেন, ওটাও কিন্তু পরীক্ষায় আসে। টোবা টেক সিং গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা?
মিসলেনিয়াস 2019, দেশভাগ 1857 বিদ্রোহ, অসহযোগ আন্দোলন, বিপ্লবী আন্দোলন। টোবা টেক সিং বইটি কিন্তু দেশভাগের মানে পটভূমিকায় লেখা। আর এটার রচয়িতা ছিলেন সাদাত হোসেন মান্টো। ইনি একজন মানে অবিভক্ত ভারতবর্ষের পাঞ্জাবে জন্মেছিলেন, পরে কিন্তু উনি পাকিস্তানের বাসিন্দা, মানে উনি একজন পাকিস্তানের লেখক বলতে পারেন, কিন্তু অবিভক্ত ভারতে পাঞ্জাবে জন্মেছিলেন। আর এই টোবা টেক সিং সম্বন্ধে কিন্তু একটা সিনেমাও হয়েছে, যেখানে কিন্তু অভিনয় করেছিলেন আমার একজন খুব পছন্দের অভিনেতা পঙ্কজ কাপুর, মানে যিনি তোমরা এখন জানবে যে নিউ জেনারেশনে যারা সিনেমা দেখো, শাহিদ কাপুর তার কিন্তু পিতা পঙ্কজ কাপুর। ওটাও কিন্তু পরীক্ষায় আসে যে টোবা টেক সিং সিনেমাতে মুখ্য চরিত্রে কে অভিনয় করেছে, পঙ্কজ কাপুর হবে, ওটা আমি দিতে ভুলে গেছি। উনি কিন্তু শাহিদ কাপুরের পিতা। আর টোবা টেক সিংয়ের লেখক হচ্ছে সাদাত হোসেন মান্টো, তিনি একজন পাকিস্তানের লেখক, অবিভক্ত ভারতে কিন্তু পাঞ্জাবে জন্মেছিলেন। চলো পরের প্রশ্ন বন্ধুরা, স্বাধীন ভারতবর্ষে গ্রীষ্মকালীন অলিম্পিককে কে প্রথম বিজয়ী হয়েছিল? এই সম্বন্ধে আমি আগে নোট দিয়েছি, মানে একদম প্রথম ব্যক্তি যিনি আর কি ইন্ডিভিজুয়ালি অলিম্পিকে পদক পেয়েছিলেন মানে পুরুষদের মধ্যে, সঠিক উত্তর হবে কেডি যাদব বা খাসাবা দাদা সাহেব যাদব। তিনি কিন্তু কুস্তিতে কিন্তু ব্রোঞ্জ পেয়েছিলেন প্রথম। ঠিক আছে বন্ধুরা, এই সম্বন্ধে আমি আগে নোট দিয়ে রেখেছি, তোমরা দেখে নিও। প্রথম কেডি যাদব কিন্তু প্রথম 1952 সালে হেলসিঙ্কি অলিম্পিকে, মানে যেটা ফিনল্যান্ডে হয়েছিল 1900, এটাও কিন্তু আসে যে কেডি যাদব যিনি ভারতবর্ষের অলিম্পিকে প্রথম মেডেল পেয়েছিলেন স্বতন্ত্র বিভাগে, কোন অলিম্পিকে পেয়েছিলেন? সঠিক উত্তর হবে 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিকে পেয়েছিলেন, কুস্তি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এ সম্বন্ধে আগেও নোট দিয়েছি। নিম্নোক্ত কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনী? মিসলেনিয়াস 2019, পলিয়ানা, রেবেকা, আনা কারেনিনা, জেন আয়ার। মানে এই চারটি উপন্যাসের মধ্যে কোনটাতে একটা ছোট্ট মেয়ের কাহিনী বিবৃত আছে? সঠিক উত্তর হবে পলিয়ানা, যেটার লেখক হচ্ছে এলিয়ানোর এইচ পোটার। ঠিক আছে বন্ধুরা, বা এইচ পোটার এই নামটাও মনে রেখো, এইচ পোটার এরমভাবে পরীক্ষাতে আসে, এইচ পোটার বা এলিয়ানোর এইচ পোটার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন লেখক, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বাসিন্দা। আর তিনি পলিয়ানার কিন্তু পলিয়ানা তারই লেখা। আর এই বাকিগুলো দেখে নাও। রেবেকা কার লেখা? ড্যাফনি দু মারিয়েই। আর আনা কারেনিনা কার লেখা? লিও টলস্টয়, মানে লিও টলস্টয় রাশিয়ার বাসিন্দা, লিখিনি এখানে। আর এই যে জেন আয়ার কে লিখেছেন? শার্লট বান্টি। আর রেবেকা লিখেছেন ড্যাফনি দু মারিয়েই। এরা দুজনেই কিন্তু ইউকের বাসিন্দা, মানে যেটা যুক্তরাজ্য বলে তোমরা জানো। আর ওই জন্য দিন ওরা দুজনেই কিন্তু ওই অপশান 2 আর অপশান 4-এর লেখক কিন্তু আমাদের যুক্তরাজ্যের বাসিন্দা। আনা কারেনিনা হচ্ছে লিও টলস্টয়ের লেখা, যিনি রাশিয়ার বাসিন্দা। তোমাদের বলেছিলাম যে মহাত্মা গান্ধী যেসব লেখকের গল্প পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন, তার ভেতরে লেখকের লেখা পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন, তার ভেতরে লিও টলস্টয় একজন অন্যতম। আর চলো এই বন্ধু নোটটা দেখে নিও ভালো করে। চলো পরের প্রশ্ন বন্ধুরা, অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক? মানে অমিতাভ ঘোষ একজন বিখ্যাত লেখক, তোমরা জানো। তাহলে তার কোন, মানে ইংরেজিতেই তিনি বেশি লিখতেন, তাহলে তার কোন উপন্যাসে বার্মা সম্বন্ধে লেখা আছে? মানে বার্মা তার মেন থিম আর কি সেই উপন্যাসটার। তা সঠিক উত্তর হবে গ্লাস প্যালেস, স্যাডোলাইন্স, গ্লাস প্যালেস, হাংরি টাইড, কাউন্টডাউন। সঠিক উত্তর হবে গ্লাস প্যালেস। আমার ওখানে বানানটা ভুল হয়েছে, প্যালেসের বানানটা রি পড়ে গেছে, ওটা এ হবে। তাহলে নিচে কিন্তু আমি সঠিক করে দিয়েছি। তাহলে অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক? সঠিক উত্তর হবে গ্লাস প্যালেস। আচ্ছা, 2018 সালে তিনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, এটাও কিন্তু পরীক্ষায় আছে। অমিতাভ ঘোষ কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? 2018 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন, বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত? মিসলেনিয়াস 2019, মানে 2014 সালে একটা সিনেমা রিলিজ হয়েছিল যে হায়দার, সেটার মুখ্য চরিত্র ছিল একটু আগেই বলছিলাম শাহিদ কাপুর, যার পিতা পঙ্কজ কাপুর। তাই হায়দারে কিন্তু মুখ্য চরিত্র ছিল হচ্ছে আমাদের শাহিদ কাপুর। খুব ভালো সিনেমা, তা তাহলে দেখতে পারো। তা সেটা কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত? আর্মস অ্যান্ড দ্য ম্যান, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এই বানানটা ভুল হয়েছে, প্রাইড অ্যান্ড প্রেজুডিস তোমাদের আগে আমি দিয়েছি, ওয়ার অ্যান্ড পিস আর হ্যামলেট। তাহলে সঠিক উত্তর হবে হ্যামলেট। তাহলে হায়দার কোন নাটক থেকে, ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত হয়েছিল? হ্যামলেট, যার লেখককে উইলিয়াম শেক্সপিয়ার, তোমরা জানো হ্যামলেট সম্বন্ধে আগে বলেছি। আর এই হায়দার সিনেমাতে মুখ্য চরিত্র ছিল কিন্তু শাহিদ কাপুর। বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতাকে? মিসলেনিয়াস 2019, অপশান 1 নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ দেবনাথ, নারায়ণ সান্যাল, নারায়ণ শিকদার। সঠিক উত্তর হচ্ছে নারায়ণ দেবনাথ। বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতা তাহলে কে? নারায়ণ দেবনাথ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা জানো একজন মানে কার্টুন চরিত্র ক্রিয়েটার যিনি নন্টে ফন্টের রচয়িতা ছিলেন। খুবই এগুলো তোমরা জেনে নিও, ভালো করে মুখস্থ করে নিও। আচ্ছা, রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের আদিবাসিন্দা ছিলেন? রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের আদিবাসিন্দা ছিলেন? মানে রোহিঙ্গা নিয়ে কিছু বলতে চাইছি না আমি, কারণ রোহিঙ্গা নিয়ে জানো তোমরা বিগত কিছু বছর ধরে অনেক ঘটনা ঘটেছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে সেই যে রোহিঙ্গা যারা বিতাড়িত হয়েছিল মায়ানমার থেকে, তাহলে সেটা কোথা থেকে বিতাড়িত হয়েছিল? সঠিক উত্তর হবে রাখিন প্রদেশ থেকে। রাখিন প্রদেশ একটা মায়ানমারের একটা জায়গা, সেখানে কিন্তু এই রোহিঙ্গা উপজাতিটা মেনলি থাকতো। সেখান থেকে তোমরা জানো পরে ওদেরকে বিতাড়িত করা হয়েছিল, আরও অনেক কিছু ঘটনা ঘটেছিল, এই সম্বন্ধে আমি বলতে চাইছি না, রাজনৈতিক কথাবার্তা। তাহলে রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের আদিবাসিন্দা? রাখিন প্রদেশের আদিবাসিন্দা।
হ্যারি পটার সিরিজে কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক? মানে হ্যারি পটার যখন যারা অনেকে পড়েছো আর বেশিরভাগ তো হ্যারি পটার সিরিজ হয়েছিল জানো, মানে সিনেমা হিসেবে দেখেছো, তাহলে সেখানে একজন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক মানে একজন খারাপ ভূমিকায় কে ছিলেন এটাই জানতে চেয়েছেন। সঠিক উত্তর হবে, আচ্ছা অপশনগুলো দেখে নেওয়া যাক, ডাডলি ডাসলি, লর্ড ভলডেমোর্ট, সেভারাস স্নেপ, উপরের কেউ নন। সঠিক উত্তর হচ্ছে লর্ড ভলডেমোর্ট। তাহলে হ্যারি পটার সিরিজে কোন ব্যক্তি চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক হিসাবে ছিলেন? লর্ড ভলডেমোর্ট, মানে এটা একটা ক্যারেক্টার আর কি ওই মধ্যে। আর এই যে হ্যারি পটার লিখেছিলেন কে, এটাই ভালো করে মুখস্থ রাখো, জে.কে. রাউলিং। এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসে। হ্যারি পটার সিরিজ লিখেছিলেন কে? জে.কে. রাউলিং। ঠিক আছে বন্ধুরা। আর হ্যারি পটারে আবার হয়তো নতুন সিরিজ তোমরা দেখতে পাবে, আবার হয়তো শুরু হবে, আবার সিনেমা হিসাবে আবার হয়তো আসবে 2025 সালে। 1988 সালের সিওল অলিম্পিক স্টেফি গাব যখন স্বর্ণপদক জেতেন তা তিনি কোন দেশের হয়ে যেতেছেন? মানে স্টেফি গাব একজন বিখ্যাত লন টেনিস প্লেয়ার, মানে একজন নারী লন টেনিস প্লেয়ার, একজন ওম্যান ছিলেন। স্টেফি গাব সময় তোমরা জানো একজন বিখ্যাত মহিলার লন টেনিস প্লেয়ার। তৎকালীন কোন দেশের তিনি বাসিন্দা ছিলেন? জার্মানি, পশ্চিম জার্মানি, পূর্ব জার্মানি, পোল্যান্ড। ওইটা একটু ঘুরিয়ে দিয়েছে, তিনি জার্মানির বাসিন্দা অনেকেই জানেন। কিন্তু 1988 সালে যখন চায়নায় অলিম্পিক হচ্ছে, মানে সিওল অলিম্পিক হচ্ছে, সিওল অলিম্পিকে তিনি কিন্তু ভুল বললাম, সরি বন্ধুরা, চায়না নয়। 1988 সালে যখন সিওল অলিম্পিক হচ্ছে স্টেফি গাব কিন্তু সোনা জিতেছিলেন লন টেনিসে মহিলা বিভাগে। তখন তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন? তখন পশ্চিম জার্মানি। তারপরে হয়তো জানো তোমাদের এই সম্বন্ধে নোট দিয়ে রেখেছিলাম, পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি কখন আলাদা হয়, আবার কখন একত্রিত হয়ে যায়। 1990 সালে মনে হচ্ছে আবার একত্রিত হয়ে গেছিলো পশ্চিম জার্মানি পূর্ব জার্মানি। এখন তো জানো একটাই জার্মানি। তাহলে তখন কোন দেশের বাসিন্দা ছিলেন? 1988 সালে পশ্চিম জার্মানি। মানে ওই নোটটা পড়লেই তোমরা এইটার কিন্তু অ্যান্সার করতে পারবে, বা আমার প্রিভিয়াস ইয়ার স্ট্র্যাটেজির নোটগুলো দেখে নিও, তোমরা পেয়ে যাবে পশ্চিম জার্মানি পূর্ব জার্মানি সম্বন্ধে। বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? মিশনিয়া 2019। অপশান 1 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, সমরেশ বোস। সঠিক উত্তর হবে সঞ্জীব চট্টোপাধ্যায়। ঠিক আছে বন্ধুরা, এই পালামৌ একটা কি ভ্রমণমূলক রচনা আর কি। এটা কী ধরনের উপন্যাস যদি কখনো জানতে চাওয়া হয়, এটা আমার দেওয়া উচিত ছিল। এই পালামৌ কিন্তু একদম ভ্রমণমূলক উপন্যাস, মানে উপন্যাস তো অনেক ধারা আছে, এটা একটা ভ্রমণমূলক উপন্যাস, যার রচয়িতা ছিলেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। আমি পুরো ভালো করে নামটা লিখে দিয়েছি, বা সঞ্জীব চট্টোপাধ্যায়, যেটা মনে রাখবে। পরিবেশ বদলের ওপর অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র কোনটি? মিসেলিয়া 2019। অপশান 1 অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ, অপশান 2 কোল্ড পারসুইট, অপশান 3 নাইট অন আর্থ, অপশান 4 রোভার ওয়াইল্ড। সঠিক উত্তর হবে অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। তাহলে পরিবেশ বদলের ওপর একটা ডকুমেন্টারি হয়েছিল যেটা অস্কার পেয়েছিল, সেটার পরিচালক কে ছিলেন? ডেভিড গুগেনহেম। ঠিক আছে বন্ধুরা, যার পরিচালক ছিলেন ডেভিড গুগেনহেম। আর ওই ডকুমেন্টারিটার নাম কি ছিল? অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। চলো পরের প্রশ্ন। ড্যান ব্রাউনের অতি পরিচিত নায়ক ডেভিড ল্যাংডনের ডাকনাম কী ছিল? ইউনিকর্ন, স্কুইরেল, ল্যাম, ডলফিন। মানে এটা অ্যাকচুয়ালি সঠিক উত্তর ডলফিনই হবে। আর এটা ডেভিড ল্যাংডন হবে না, যতদূর সম্ভব রবার্ট ল্যাংডন হবে। মানে ধরো আমাদের সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ চরিত্র, মানে একটা ফিকশনাল ক্যারেক্টার বা কাল্পনিক চরিত্র, এরকমই ড্যান ব্রাউন একজন লেখক, তার একটা অতি পরিচিত ক্যারেক্টার তিনি যেগুলো ক্রিয়েট করেছিলেন, তার ভেতরে ছিলেন একজন ড্রাইভার ডেভিড ল্যাংডন, এখানে যেটা দিয়েছে। আর সেখানে তার একটা ডাকনাম ছিল, সেই নায়কটার একটা ডাকনাম ছিল আর কি। ওই উপন্যাসটা পড়লে জানতে পারবে, সেখানে তার একটা কিন্তু তিনি অন্য নামেও পরিচিত ছিল। সঠিক উত্তর হবে ডলফিন। আর তবে এটা ডেভিড ল্যাংডন হবে না, মনে হয় রবার্ট ল্যাংডন হবে। আমি যতদূর দেখেছি এটা রবার্ট ল্যাংডন হবে, তো দেখে নিও তোমরা। চলো বন্ধুরা পরের প্রশ্ন। পুরুষ লন টেনিস খেলায় এই মুহূর্তে শীর্ষস্থানে আছে কে? মানে আমি এখনকার এগেন্সটে দিয়ে দিয়েছি। তাহলে আমাদের একদম রিসেন্ট এটিপি লন টেনিস র্যাঙ্কিং অনুযায়ী পুরুষদের মধ্যে 1 নম্বরে আছে ইয়ানিক সিনার, যিনি ইতালির বাসিন্দা। আর মহিলাদের মধ্যে আছে ইগা সিওনটেক, তিনি কিন্তু পোল্যান্ডের বাসিন্দা। এটা আমার দেওয়া হয়নি, এটাও তোমরা জেনে রেখো, সরি বন্ধুরা। ইয়ানিক সিনার তাহলে কোথাকার বাসিন্দা? ইতালির বাসিন্দা। আর মহিলাদের ভেতরে বর্তমানে শীর্ষ র্যাঙ্ক কে করেছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, মানে 2024 অনুযায়ী রিসেন্ট র্যাঙ্ক অনুযায়ী ইগা সিওনটেক, তিনি কিন্তু পোল্যান্ডের বাসিন্দা। এই ইগা সিওনের থেকে যে এটা পোল্যান্ডের বাসিন্দা, ভালো করে বলে দিচ্ছি, ইগা সিওনটেক পোল্যান্ডের বাসিন্দা, আর ইয়ানিক সিনার ইতালির বাসিন্দা। ভালো করে মনে রেখো। সওয়াসের গেঁহু কোন লেখকের রচনা? মিসেলিয়া 2019। অপশান 1 প্রেমচাঁদ, অপশান 2 খুশবন্ত সিং, অপশান 3 কমলেশ্বর, অপশান 4 জয়শঙ্কর প্রসাদ। সঠিক উত্তর হচ্ছে মুন্সি প্রেমচাঁদ। তাহলে সওয়াসের গেঁহু এটা কার রচনা? মুন্সি প্রেমচাঁদ সম্বন্ধে তোমাদের আগে আমি বলেছি, যেমন গোদান একটা বিখ্যাত রচনা, অনেক লিখেছে, তোমরা চাইলে নেটে তার ওই নিয়ে অনেক প্রচুর সিরিয়াল হয়েছে, সিনেমা হয়েছে, চাইলে সিরিয়ালগুলো কিন্তু তোমরা দেখতে পারো, 90s হতো, খুবই ভালো সিরিয়াল। তাহলে সওয়াসের গেঁহু কোন লেখকের রচনা? সঠিক উত্তর হচ্ছে মুন্সি প্রেমচাঁদ।
চলো পরের প্রশ্ন, মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্রের সরোদের মতো? ওটা মতো হবে, ঠিক আছে, ওটা সরোদের মতো নয়, সরোদের তো নয়। মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় যে বাদ্যযন্ত্র সরোদ আছে তার মতো দেখতে, মানে তার মতো একই ফাংশন। মিশনের 2019-এর প্রশ্ন, অপশান 1 সিতর, অপশান 2 রাবাব, অপশান 3 ঘিজাক, অপশান 4 চাং। এই যে অপশান 1-এ সিতর দেখছো, সিতর কিন্তু সিতরই, মানে সেতার নয়, সেতার আলাদা, সিতর আলাদা, মানে যেটা রবিশঙ্কর জি বাজাতেন সেতার, ওটা কিন্তু আলাদা, সিতর আলাদা। তাহলে সরোদের মতো একই বাদ্যযন্ত্র কি? রাবাব, ঠিক আছে বন্ধুরা। তাহলে মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র সরোদের মতো? রাবাব, যেটা মধ্য এশিয়ার বিভিন্ন দেশে প্রচলিত। এবং এই যে রাবাব অ্যাকচুয়ালি কোন দেশের যদি বাদ্যযন্ত্র কখনো আসে, সঠিক উত্তর হবে আফগানিস্তান। রাবাব হচ্ছে কোন দেশের একটা বাদ্যযন্ত্র যদি স্পেসিফিক্যালি কখনো জানতে চাওয়া হয়, তখন সঠিক উত্তর হবে রাবাব কিন্তু আফগানিস্তানের একটা বাদ্যযন্ত্র। এটা মনে রাখো, আমি বলে দিচ্ছি, লিখতে ভুলে গেছি, রাবাব কিন্তু আফগানিস্তানের একটা বাদ্যযন্ত্র। তো চলো বন্ধুরা, শেষ হয়ে গেল তোমাদের পুরো, আমি শেষ করে দিলাম মিসলেনিয়াসের স্ট্র্যাটেজিকে, সব পার্ট শেষ হয়ে গেল। আর হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি আর জেনারেল সায়েন্স সব সেট করে দিয়েছি। ভালো করে, সামনে রবিবার পরীক্ষা আছে, 1500 সেপ্টেম্বর দিও। খুব তাড়াতাড়ি আবার অন্য WBCS সিরিজ নিয়ে দেখা হচ্ছে, ক্লাসিপের সিরিজ নিয়ে দেখা হচ্ছে। গুড বাই অ্যান্ড গুড ডে অ্যান্ড গুড বাই।